কিছু কিছু জায়গায় বলছেন সিপিএম হারবে, কংগ্রেস হারবে, তোমরা হারো হারো। আবার ঠিক কিছু কিছু জায়গায় মমতা ব্যানার্জি বিশেষ একটি মঞ্চে, সরকারি মঞ্চে, তার সামনে শ্রোতাদের দেখে বলছেন, সেখানে বিজেপির নামটা ব্যবহার করছেন, যার জন্য আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। কারণ আমরা তো পশ্চিমবঙ্গে অনেকের কথায় মাইক্রোস্কোপিক শক্তি, খুশি হওয়ার কথা। জঙ্গিপুর উপনির্বাচনে ডাবল ফিগারে এসে গেছে, 1,25,000 ভোট আমাদের জঙ্গিপুরে আমরা আগেও পেয়েছি। জনসংঘের সময় ওই আসন থেকে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি। 90-এর দশকের বহু রাজনৈতিক উত্থান পতন চলে গেছে, কিন্তু যে কথা উনি বলছেন, আমি যে কথা আগেও বলেছি আবার সে কথা বলছি, যে সুরাবর্দির পরে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতা এই ভাষায় কোনো জনগণকে অ্যাড্রেস করেনি, যে কথা উনি ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন, যে আমি বিজেপির সঙ্গে ছিলাম, আপনারা সিপিএমকে ভোট দিয়েছিলেন, আমি বিজেপি ছেড়েছি, আপনারা আসুন, আপনারা 27%, আপনারাও পারেন পাল্টে দিতে। এখন দেশের মানুষ তো এগুলো দেখছেন। 9/11-এর যে রূপকার মোহাম্মদ বিন লাদেন, আজকে বিন লাদেনের ওই 9/11-এ যারা মারা গিয়েছিল কয়েক হাজার মানুষ, তাদের মধ্যে কি ভারতীয় ছিল না? তাদের মধ্যে কি সমাজতন্ত্রী চীনের মানুষ ছিল না? তাদের মধ্যে কি পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ ছিল না? এখন বিন লাদেনের মৃত্যুটাকে কেন্দ্র করে, যে বিন লাদেনের সমর্থনে যিনি প্রেয়ার করেন, তিনি আজকে মমতা ব্যানার্জির পাশে ওই অরুণাবতার ভাষায় লরিয়াল লাগিয়ে তিনি আজকে বসে আছেন। এবং প্রকাশ্যে তিনি একটি চ্যানেলে, প্রকাশ্যে অন্য একটি চ্যানেলে, তিনি, আমি সে ডিবেটে ছিলাম, বলছেন আমার ক্ষমতা আছে, আমি লড়ে নিয়ে নেব 30%। তিনি প্রকাশ্যে বলছেন, আমরা কিন্তু এগুলো শুনছি। আমরা এই দেখলাম এই জমানাতে এই তৃণমূল কংগ্রেসের সরকারে বহরমপুরে একটা মিছিল বেরোলো। তারা বহরমপুর শহরে কয়েক হাজার মানুষ প্রদক্ষিণ করে তারা ঘোষণা করলো যে 17ই আগস্টের আগের অবস্থায় মুর্শিদাবাদকে ফিরিয়ে দিতে হবে। আমরা জানি মালদা 17ই আগস্ট 1947, 17ই আগস্টে যশোর এবং খুলনা পাকিস্তানে ছিল, 15ই আগস্টে তারা ভারতবর্ষে ছিল, পাকিস্তানে চলে গিয়েছিল। এবং নদিয়া, মুর্শিদাবাদ, মালদা তারা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সোমনাথ চ্যাটার্জির পিতা এন সি চ্যাটার্জি এবং নদিয়ার রানী জ্যোতির্ময়ী কল্যাণে তারা তখন এদিকে তারা এসেছিলেন। এটা অতীতের ইতিহাস। আজকে সেই মিছিলটা হলো, কাউকে কিন্তু গ্রেফতার করা হলো না। এই যে বারবার দাঙ্গার কথা বলা হচ্ছে, দাঙ্গা করে দাঙ্গাবাজ, দাঙ্গা কোনো রাজনৈতিক নেতার কাজ নয়। একটু আগে আমাদের মাননীয় বিরোধী দলনেতা কমরেড সূর্যকান্ত মিশ্র বললেন যে উনি নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিলেন। যে কোনো কারণেই হোক, নরেন্দ্র মোদীকে মমতা ব্যানার্জি ফুল পাঠিয়েছিলেন। সিপিআইএমের অদূরদর্শিতা, অপরিণামদর্শিতার কারণে তারা নরেন্দ্র মোদীকে এখান থেকে ছোট্ট ন্যানো পাঠিয়ে দিয়েছেন সানন্দে। তো এ ধরনের ঘটনা, অপ্রাসঙ্গিক ঘটনা আমরা বারবার টেনে আনি। আমরা কেন জানি না, প্রায় 1,500 কিলোমিটার দূরের গুজরাটকে এখানে বারবার টেনে আনতে চাই। আমরা একবারও এই কথা মনে করছি না যে পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, উলুবেড়িয়া বিভিন্ন অঞ্চল থেকে আজকে কোনো কেউ মিষ্টির দোকানের কাজ করবার জন্য, সোনার কাজ করবার জন্য আজকে সেখানে কিন্তু গুজরাটে পৌঁছে গেছে। তাদের আমরা দেখছি নির্বাচনে গিয়ে তারা সেখানে নরেন্দ্র মোদীর কাজ করছে। আমরা কুতুবুদ্দিনকে দেখেছি অন্য একটি চ্যানেলে, অধ্যাপক, অনেকেই চেনেন, ডক্টর অমিয় রায় চৌধুরী, প্রতিষ্ঠিত একজন অধ্যাপক, তৃণমূলপন্থী অধ্যাপক হিসেবেই তার এখন পরিচয় করাচ্ছেন মানুষ। তিনি প্রকাশ্যে বললেন যে তিনি কুতুবুদ্দিনের সঙ্গে গিয়ে সাবরমতী আশ্রমের সামনে একটা কাপড়ের মেলায় তার দেখা হয়েছিল, এবং কুতুবুদ্দিনকে তিনি জিজ্ঞাসা করেছেন, মানে গুজরাট দাঙ্গার পোস্টার বয় যাকে মোহাম্মদ সেলিমরা এখানে নিয়ে এসেছিলেন, একজন সুন্দরী চিত্রতারকা, তাকে হাতে রাখি বেঁধেছিলেন। এখন অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী, দিদিকে দেখা যায়নি তার কুতুবুদ্দিনের পাশে। সেই কুতুবুদ্দিন বলছেন যে আমি ভোটটা দিয়েছি এবার বিজেপি পার্টিকে, মানে নরেন্দ্র মোদীকে তিনি ভোট দিয়েছেন। কে বলছেন? ডক্টর অমিয় রায় চৌধুরী। আমি নাম করে কোট করলাম, অন্য একটি চ্যানেলে 4 দিন আগে আমার পাশে বসে বলেছেন। তো এই সমস্ত নন ইস্যু উঠে আসছে। আসল কাজটা কি? আসল কাজটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কর্মসংস্থানের প্রয়োজন আছে। আমরা চিরকাল দেখেছি পার্থ চট্টোপাধ্যায়কে, অনেক দিন ধরে পার্থ চট্টোপাধ্যায়কে চিনি, শিল্পমন্ত্রী। পার্থটা হাসি খুশি লোক, ফুরফুরে মেজাজে তিনি থাকতেন। তার যৌবনের একদম প্রথম দিকটা, মানে প্রথম বিশ্বের দরজায় তিনি তার যৌবনের উপবনটা কাটিয়েছেন, বিভিন্ন সময় সিঙ্গাপুর, হংকংয়ে ঘুরে বেরিয়েছেন। শিল্পটাকে তিনি কাছ থেকে দেখেছেন, তিনি কর্পোরেট রসে শিখত। এখন আমরা কি দেখলাম? এখন দেখছি যে পার্থ চট্টোপাধ্যায় সবসময় উত্তেজিত, বিরক্ত, নেত্র বিস্ফারিত। তার কারণ কি তিনি বুঝতে পারছেন? এই যে জমি নীতিটা হয়েছে, এই জমি নীতির মধ্যে খুব একটা বেশি নিরূপম সেন লাঙল চালিয়ে সুবিধা করতে পারেননি। উনি দেখছেন বর্তমানের জমি নীতির উপরে তিনি ট্র্যাক্টরও নিয়ে আসেন, কিছু করতে পারবেন না। তাই পার্থরা এখন চুপচাপ আছেন, কখনো কখনো বিবৃতি দিচ্ছেন। আমরা সবাই কামনা করি এটাই যে পশ্চিমবঙ্গের উন্নতি হোক। আমরা চাই শিল্পমন্ত্রী নিজের ওজন কমান এবং পশ্চিমবঙ্গের শিল্পের ওজন বাড়ান। প্রত্যেক ক্ষেত্রে যদি শুধুমাত্র ঘোষণা, শুধুমাত্র একটা সর্বস্ব, যেমন ধরুন একজনের কথা বলি, সবাই তো তৃণমূলের সমালোচনা করলে হবে না, কারণ তৃণমূলের সঙ্গে আমরাও ঘর করেছি। সাথীহারার গোপন ব্যথা হয়তো বলতে পারে এক্ষুনি আমাকে তন্ময়দা, কিন্তু সেরকম কিছু নেই।
যেমন ধরুন মদন মিত্র, আপনি দল মত নির্বিশেষে মদন মিত্র পিজি হসপিটালে ভর্তি করেননি, গভীর রাতে কাউকে ভর্তি করিয়ে দেননি বা দাঁড়াননি, এরকম করে উদাহরণ একদম একেবারে। আমি মন্ত্রী হবার পরেও আমি 8 দিন আগেও মদন মিত্রকে দিয়ে পেশেন্ট ভর্তি এবং করেছি। আজ নয় বছরের পর দশক ধরে। এখন মুশকিলটা কি হয়েছে, মদনদার এই যে একটা মহান গুণ যে মানুষকে বাঁচিয়ে তোলা, এখন আমরা দেখতে পাচ্ছি উনি দায়িত্ব নিয়ে ফেলেছেন মৃত সিপিএম কে বাঁচিয়ে তোলা। উনি বলছেন চিঠিপত্রের মধ্যে দিয়ে আদান প্রদান করুন, বাইরে বেরোবেন না, জনরোষের শিকার। মানে সিপিএম তারাই একদিকে বলছেন সিপিএম মৃত, সিপিএম পরিত্যক্ত, আবার তাকে সিপিএম কে অক্সিজেন দিয়ে দিচ্ছেন। এই যে রাজনীতিটা, কে কত বেশি উগ্র অন্ধ সিপিএম বিরোধিতা করতে পারে, কে কত বেশি অন্যায্য বিরোধীদের উপর আক্রমণ করতে পারে, সেটা দেখা যাচ্ছে। আপনি বলছেন ভোটের ফল, আরে তুমি দেখো না বিভিন্ন জায়গায় স্কুল নির্বাচন হয়েছে, তৃণমূল কংগ্রেস তো অনেক জায়গায়, সন্দেশখালী 2 নম্বর ব্লক, নদিয়ায় যেখানে তৃণমূল এখন দুর্ভেদ্য দুর্গ বানিয়ে ফেলেছিল, সেখানে স্কুল নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরেছে। তার কারণ হচ্ছে আগে যারা পায়ে পা চলিয়ে হেঁটেছেন সেই বলেন তুমি হাতটা বাড়াও তোমার আঙুল ধরবো আমি, সব গান টান হয় না বাজারে বিভিন্ন সময়। আর এখন তো একটা রাবীন্দ্রিক পরিমণ্ডল, চারদিকে একটা সংস্কৃতি খেলা চলছে। আগে বাঙালিরা আমরা 25শে বৈশাখে একটু সংস্কৃতি খেলা করতাম, আর 23শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করতাম। এখন তো বদলে গেছে দিনটা, পাল্টে গেছে পথটা। সেই জন্য এখন ওই অরুণাবতা দেখছেন না, বিভিন্ন সময় যাত্রা থিয়েটার, বিভিন্ন সময় পাগলু এখন তাদের মনে হয়েছে গেছে। আমরা দেখতে পাচ্ছি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে, আমরা দেখতে পাচ্ছি বাংলা এবং বাঙালির গর্ব আরেকবার মানে স্বমহিমায় আত্মপ্রকাশ করলে একই মঞ্চে ওই অমিতাভ বচ্চন শাহরুখ খান দাঁড়িয়ে পড়ে। তো এগুলো চলবেই। আসল মূল লক্ষ্য সরকারকে এখন ডেলিভার করতে হবে। এসব গল্প কথা এ সমস্ত দিন শেষ, না হলে আবার গান গাইতে হবে। এখন উনি যেখানেই যাবেন এবার উনি রবীন্দ্রসঙ্গীত শুনবেন, যে শুধু হাসি খেলা বয়ে যায় বেলা, তো কি মোর ভালো লাগে। এই হাসি খেলা করতে করতে কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যাল ব্যাপার, হলদিয়া পেট্রোকেমিক্যাল, পার্থ চ্যাটার্জি কি করবেন আপনি পার্থ চ্যাটার্জি চেয়ারম্যান হতে পারেন এই মুহূর্তে সিঙ্গুর কাণ্ডের পরে, এবং বর্তমান সরকারের জমি নীতি, বর্তমান সরকারের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আর্টিকুলেশনের মধ্যে দিয়ে দেশে এবং দেশের বাইরে মেসেজ গেছে যে এই রাজ্যটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি নয়। শুধুমাত্র আমি প্রস্তাব দেবো, আমি শ্রমিক ভট্টাচার্য, 48 বছর বয়স, 5 ফুট 4 ইঞ্চি মাথায় হাইট, আমি প্রস্তাব পাঠালাম। কি প্রস্তাব পাঠালাম? আমি একটা ছবি করে, সুমন তুমি একটা ছবি করছো, তার হিরো আমি, তুমি প্রস্তাব পাঠাও না, ক্যাটরিনা কাইফ নায়িকা হবে আমার এগেইনস্টে, তাহলে প্রস্তাব আসতে পারে। এরকম প্রস্তাব তো সব কখন কোন ফিল্ম ক্লিক করে যায় এটা কেউ বলতে পারে না। এটা শ্রমিক এত হতাশা হওয়ার কোনো। কুতুবউদ্দিন আনসারী এই নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে থাকতেই পারেন, এটা সত্য। তাতে গুজরাট দাঙ্গার পরে কুতুবউদ্দিন আনসারীর ভয়ার্ত মুখটা মিথ্যে হয়ে যায় না। এক, 2 নম্বর হচ্ছে সিপিএম এর অদূরদর্শিতার কারণে টাটার ন্যানো গুজরাট উপহার পেয়ে থাকতেই পারে, তাতে এত সাফল্যের পরেও বিজেপি সানন্দার সিটটা জিততে পারে না। 2, 3 নম্বর হচ্ছে যেটা প্রধান প্রমাণ করে দিয়েছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী জিতেছেন, পরপর 15 বছর 3 টার্মের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। নিঃসন্দেহে বিজেপির রাজনীতির পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে এটা নিঃসন্দেহে একটা মানে ইতিবাচক দিক, বড় রকমের অ্যাচিভমেন্ট, ইন্ডিয়ান পলিটিক্সে বিজেপির রাজনীতির ক্ষেত্রে অ্যাচিভমেন্ট। কিন্তু তাতে গুজরাট যে সংখ্যালঘু উন্নয়নে ভারতবর্ষের 8-10টা রাজ্যের থেকে পিছিয়ে, এই সত্যকে অস্বীকার করা যায়। এই মুহূর্তে প্যারামিটার তো বলছে ভারতবর্ষের সংখ্যালঘুরা যদি সবচেয়ে সংখ্যা থাকে এখনো দুজন বলার সুযোগ, না না সংখ্যা তত্ত্বের আলোচনা হবে। গুজরাটের মূল্যায়ন আমি টিভি করতে চাই না, এটা নিয়ে আমরা ভিন্ন অনুষ্ঠান করবো। ও মূল্যায়নটা ভয়ঙ্কর। একটা জিনিস বলুন, এই যে অশান্তির অভিযোগ এই তো বারবার আসছে, নিজেই পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কি মনে হয়? আপনার একটা বক্তব্য আমি শুনছিলাম যে তার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। যদি প্রমাণই থাকে তাহলে এতদিন তন্ময়দা, অরুণাবদা বা শ্রমিকরা জেলের বাইরে কেন? যদি দাঙ্গা বাঁধিয়ে ভোট নেয়ার এই বিরোধীদের উদ্দেশ্য হয় তাহলে তো তাদের গ্রেফতার করা উচিত। না, দেখুন, একটা প্রবণতার বিরুদ্ধে তিনি বলছেন, এবং এটা ঘটনা যে সারা ভারতবর্ষের উপমহাদেশের দিকে যদি তাকান, ভারতবর্ষই একমাত্র এখানকার মানে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র। এখন ধর্মনিরপেক্ষতার ব্যাপারটা তো একটা খুব ভারতবর্ষের পক্ষে একটা খুব স্পর্শকাতর একটা বিষয়। সুতরাং ধর্মনিরপেক্ষ বাতাবরণ থেকে যাতে পশ্চিমবঙ্গে কোনো রকমভাবে অশান্তি তৈরি না হয়, দাঙ্গার পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই জন্য মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন সভায় তিনি এই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। আমরা যদি এইভাবে দেখি জিনিসটাকে, তাহলে কিন্তু এর একটা ইতিবাচক দিক আমরা সাধারণভাবে খুঁজে পাবো।
এখন সবটাই তো মুখ্যমন্ত্রীর যে কোনো বক্তব্য, মুখ্যমন্ত্রীর যে কোনো কাজকে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখার একটা প্রবণতা বলেন মুসলমানদের মিটিং এ, অন্যদের না meeting এ ঠিক আছে, আমি আমাকে একটু বলতে দিন। মানে ব্যাপারটা হচ্ছে যে তাদের যে তার যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি যখন বলেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, নিশ্চয়ই তার কাছে কোনো প্রমাণ আছে। তিনি একদম প্রমাণ ছাড়া একটা বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি বলছেন, তা তো নয়। এখন নিশ্চয়ই সেই তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সে ধরনের এভিডেন্স পাওয়া গেলে নিশ্চয়ই ভবিষ্যতে ব্যবস্থা করা হবে। কিন্তু একটা দাঙ্গা হতে পারে এই যে প্রবণতা, এই যে বক্তব্যটা, এই বক্তব্য থেকে কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর নেগেটিভ সেন্সটা কেন নিচ্ছি? উনি তো মানুষকে সতর্ক করছেন, তিনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সমস্ত মানুষকে সচেতন করছেন যাতে পশ্চিমবঙ্গের ঐতিহ্যটা বজায় থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, এবং কোনো রাজনৈতিক দল, কোনো মানুষ যাতে দাঙ্গার মতো এরকম একটা ভয়াবহ কাজে। কিন্তু শুনুন, এই তো অভিযোগ আপনার মনে থাকবে যে পুরো ভোটের আগে 2010-এ তখন মুখ্যমন্ত্রী হননি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন টালা ট্যাঙ্কে বিষ মিশিয়ে দিতে পারে সিপিএম। তো এইখানে বিষ মেশাচ্ছে, তাহলে গ্রেফতার হলেন না কেন? তাহলে তন্ময় দ্বারা এতদিন জেলের বাইরেই বা কেন? মানে এই তো একটা মানে মুখ্যমন্ত্রী তার নির্বাচনের আগে যে কথা বলেছিলেন সে সম্বন্ধে কি বলেছেন, তখন তিনি মুখ্যমন্ত্রী নন, এখন তিনি হতে পারে বহু সময়। শুনুন, একটা রাজনৈতিক দল যখন তার প্রচার করে, নির্বাচনী প্রচার করে, বহু সময় দেখা যায় খুব সাধারণ কোন সূত্র থেকে পাওয়া বক্তব্য অনেক সময় ব্যবহার করা হয় সেখানকার সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য। এটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন সময়, এটা উচিত অনুচিতের প্রশ্ন তো অনেক কিছু। ভারতবর্ষের রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সততার রাজনীতি করত, মানে সমস্ত জিনিসটাই যদি সততার ভিত্তিতে উপস্থাপিত হতো, তাহলে কিন্তু ভারতবর্ষের চিত্রটা অনেকটা বদলে যেত। বহু সময়ই তো দেখা যায় বহু রাজনৈতিক নেতা তাদের বক্তব্যের মধ্যে এমন অনেক বিষয়বস্তু তুলে আনেন, এমন অনেক কথা বলে ফেলেন যেগুলো অনেক সময় তার কোনো ভিত্তি থাকে না। হয়তো সেই সময় কোনো একটা সূত্র থেকে তার কথা আমি যেটা প্রথমে বলছিলাম একটু আমি সাপ্লিমেন্ট করছি প্লিজ। আমি প্লিজ আরে ভাই আমি প্রথমে ঢুকি, যেটা হচ্ছে যে একবার হয়েছিল আজহারউদ্দিন, বড় মাপের ক্রিকেটার, আজহারউদ্দিন রান পাচ্ছিলেন, তারপরে দেখা গেল আজহারউদ্দিন ঝড়ের বেগে খেলছেন, মানে প্রায় 70টা বলে আজহারউদ্দিনের সেঞ্চুরি, 65টা বলে আজহারউদ্দিনের সেঞ্চুরি। তারই স্টাইলটা টেস্ট ক্রিকেটের মতো কিনা এটা নিয়ে বিতর্ক উঠেছিল। তখন গাভাস্কার বলেছিলেন যে ততক্ষণ পর্যন্ত আজহারকে কিছু বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আজহার রান না পায়। এখন কিছু বলা যাবে না, কারণ উনি রান পাচ্ছেন। মমতা ব্যানার্জির জনসম্মোহনী ক্ষমতা, মমতা ব্যানার্জির যে ক্রাউড পুলিং অ্যাবিলিটি, সেটা অসাধারণ, প্রশ্নাতীত। মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি যিনি গত বিধানসভা নির্বাচনে প্রমাণ করেছিলেন যে প্রত্যেকটা দক্ষিণবঙ্গের কথা অবশ্যই প্রত্যেকটা বুথের প্রার্থী তিনি, প্রত্যেকটা বিধানসভার কেন্দ্রের প্রার্থী। মমতা ব্যানার্জি প্রমাণ করতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে এবং সিপিএমকে হারানো যেতে পারে। সিপিএম ক্যান বি ডিফিটেড অ্যান্ড সার্টেনলি টু বি ডিফিটেড, সেই মমতা ব্যানার্জি। কিন্তু তার মূল জায়গাটা ছিল রেস্টোরেশন, সেখানে জায়গাটা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, দলমুক্ত শিক্ষারণ্য। আমরা আজকে পরিণতিতে কি দেখছি, আমাদের মতো ছোট পার্টি যারা মানে সেই সব বিধানসভায় মাত্র 19.5 লক্ষ ভোট পেয়েছে, প্রায় সব অধিকাংশ লোকের জমানত জব্দ, অপ্রাসঙ্গিক যা বলে মনে করেছিল, সেই রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করছে। সব জায়গায় যে মমতা ব্যানার্জি এর জন্য দায়ী বলতে পারবো না। আসল ব্যাপার হচ্ছে কি, নিচের তলায় তৃণমূল কংগ্রেস শতদা বিভক্ত। তৃণমূল কংগ্রেসের প্রকৃত নেতাটাকে তলায় খুঁজে মুকুল রায়ও বলতে পারবেন না, মমতা ব্যানার্জিও বলতে পারবেন না, পার্থ চ্যাটার্জিও বলতে পারবেন না। প্রত্যেকেই একটা লম্বা ঝুলের পাঞ্জাবি পরে হাতে তৃণমূলের পতাকা নিয়ে খেটে খা বাজারে নেমে পড়েছে, এবং কে কত বেশি প্রবল বিরোধীদের সেই মেসেজটা কালীঘাটে পাঠানোর জন্য আজকে এত কিছু পরও আরাবুল ইসলাম বহিষ্কৃত হয় না। যখন সরকারি ইসলামরা বহিষ্কৃত হয় না। তোমার যে পার্টটা বলছো সেটা একটা পার্ট, যখন সরকার বলেছি মমতা ব্যানার্জি ঘরানা না, এই তো এই কথাটা এলাহাবাদী ঘরানা, বেনারসি ঘরানা আছে না, ওটা ওনার ঘরানা। ভাই কথাটা শোনো না, আমি বলছি যখন সরকারি অনুষ্ঠানে দলতন্ত্রের নিয়ম মেনে, অনুশাসন মেনে আমন্ত্রণ জানানো হয়, তখন তো তলার পাঞ্জাবি পরা ছেলেটা তার জন্য দায়ী থাকে না। যখন সরকারি অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানিয়ে সে উপস্থিত হয়েছে দেখে, এক সেকেন্ড আমি শেষ করি, সে উপস্থিত হয়েছে এটা দেখে তাকে মঞ্চে উঠতে না করে দেওয়া হয় বা পাশে বসতে না বলা হয়, তখন তো পাড়ার পাঞ্জাবি পরা ছেলেটা দায়ী থাকে না। তখন কে দায়ী হয়?
এটাই তো ওনার কথা না, আমি তো সেটাই বলছি। কেন আমি কিন্তু কি করলাম সুমন, আপনি যে ডেভিড গাওয়ারকে স্কোয়ার কাট মারার জন্য কিংবা ডেভিড গাওয়ারকে বাইরে পালিয়ে যেতে হয় না। যেভাবে মুখ্যমন্ত্রীর যে বক্তব্যগুলো নিয়ে এতবার ধরে এরকম ধরনের মানে বিরোধিতা হচ্ছে, মানে তাতেই একটা জিনিস কিন্তু পরিষ্কার যে দেখুন, যে সরকারি মঞ্চে তিনি অনেক সময় হয়তো দলীয় কাজ করে ফেলছেন, দলীয় মঞ্চে হয়তো সরকারি কাজ করে ফেলছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রীর কিন্তু এই ধরা মানে যে ঘটনাটার কথা শ্রমিকদা বললেন যে এটাই কিন্তু স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর নিজস্ব ঘটনা। এখন দেখতে হবে যে মুখ্যমন্ত্রীর এই কাজ জনমানুষে তার কি প্রতিক্রিয়া হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে হচ্ছে। আসলে মূল ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি করতে চাইছেন, সেটা সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছচ্ছে, সেটা হচ্ছে মূল ব্যাপার। নিশ্চয়ই এই জায়গাগুলো সংশোধন করা দরকার, যে সরকারি অনুষ্ঠানে বা দলীয় অনুষ্ঠানে সরকারি মানুষের এটা খুব গ্রহণযোগ্য। মানুষের প্রতিক্রিয়া কি পৌঁছচ্ছে? মানে ধরুন দময়ন্তী সেনের বদলি, সেনের বদলি, এটা তো একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না। আমি যদি ধরে নিই যে দময়ন্তী সেনের যে মানুষের প্রতিক্রিয়া দিয়ে বিচার করাটা ঠিক আছে, নিশ্চয়ই অবশ্যই একজন নেত্রী না, একজন নেত্রী কি করছেন না করছেন বা একজন মুখ্যমন্ত্রী কি করছেন না করছেন সেটা ঠিক কি বেঠিক না, তিনি একটা ফর্মালিটি মেইনটেইন করছেন না করছেন না, মূলত এটা নিয়ে সে আলোচনা আমি করব। উনি যখন আমাকে সেটা বলবেন, আমি শুধু তোমাকে যে প্রশ্নটা করছি যে জনসাধারণ কি প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটার ভিত্তিতে কোনো একজন নেতার ঠিক করছেন কি বেঠিক করছেন, দেখুন এটা ঠিক ভুলের ব্যাপার নয়। আমি এটা বলতে চাইছি যে যে ঘটনাগুলো নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এটাতে ঠিক ভুলের ব্যাপার নয়। একটা প্রথা তিনি মানছেন না, মূলত ব্যাপারটা কিন্তু এইটাই। লোবতে যে মানে তেহট্টতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় হয়েছে সেখানে তার যে যিনি মারা গেছেন তার স্ত্রীকে সেখানে টাকা তুলে দেওয়া হয়েছে এবং তার ছেলের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। এখন ওই যে মানুষটা ওখানে মারা গিয়েছিলেন, যাকে নিয়ে ওইখানে একটা সাধারণ মানুষের মধ্যে একটা জনরোষ তৈরি হয়েছিল, সেই জায়গাটা মুখ্যমন্ত্রী আসছেন এবং তার যে তিনি যে তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছেন, এটাই কিন্তু গুরুত্ব পাচ্ছে এবং সাধারণ মানুষের কাছে এই বক্তব্যটাই কিন্তু যাচ্ছে। তিনি ফর্মালিটি মেনটেন করছেন না। দেখুন গ্রামের সাধারণ মানুষ সরকারি অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠান, আমি এটা বলছি না, কখনো আপত্তির জায়গাটা এই যে সরকারি মঞ্চ থেকে যদি ট্যাক্সের টাকায় চেক বিলি হয়, না এটা দলের সেটাই ঠিক, কারণ দলের মঞ্চ থেকে যে বিলি হয়েছে তাতে এই জনমানুষে এই বার্তাটা যায় যে তৃণমূল কংগ্রেস দিয়েছে, সরকার বা জনগণ বা ট্যাক্সের টাকা। আমি তো বলছি এটা তো প্রথাটা তো অবশ্যই মেনটেন করা উচিত, এটা অবশ্যই উচিত। প্রথা শুধু নয়, আমি রাজনৈতিক কিন্তু সুবিধাবাদ আছে যেটা অবশ্যই, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নিশ্চয়ই ফর্মালিটিটা মেনটেন করা উচিত, নিয়মগুলো মেনে চলা উচিত। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিশ্চয়ই ভবিষ্যতে এ ব্যাপারে সচেতন হবেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ঘটনার প্রভাব কিন্তু তার যে প্রতিফলন, উনি হয়তো সচেতনভাবেই করছেন, হয়তো সচেতনভাবে করছেন, কিছুটা অসচেতনভাবেও করছেন, বা কিছুটা তার মধ্যে একটা যে মানসিকতা আছে সেই পজিটিভ মানসিকতা থেকে দ্রুততার সঙ্গে কাজ করার যে ব্যাপারটা রয়েছে সেগুলো থেকে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় আবেগ চলে আসছে। এটা তো ঘটনা যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি সভায় ভাষণ দেন, যেভাবে তিনি কাজকর্ম করেন, যেভাবে প্রকল্প ঘোষণা করেন, অন্যান্য প্রথাগত রাজনৈতিক নেতাদের থেকে একটু আলাদা একটা ভিন্নধর্মী ঘরানা তার মধ্যে রয়েছে। এখন সেই ভিন্নধর্মী ঘরানা খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে তিনি কিন্তু খুব একটা ইতিবাচক একটা দিক তুলে ধরতে পেরেছেন, সাধারণ মানুষের কাছে তিনি আইকনে পরিণত হয়েছেন। এবং ঘটনা যে এত কথা বলা হচ্ছে যে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার অত্যন্ত খারাপ কাজ করছে, কোনোভাবে তারা কাজকর্ম করতে পারছে না, কিন্তু যদি দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাগুলো করেছেন বা সাধারণভাবে মুকুল রায় বা অন্যরা যে সভাগুলো করছেন সেই সভায় যে ভিড়টা হচ্ছে, যত মানুষ এসে সেখানে সেটা দেখছেন, সিঙ্গুরে যে খালি মাঠ ভিড় হচ্ছে না সেটা দেখছেন না। সিঙ্গুরটা নিশ্চয়ই ব্যতিক্রম, কারণ সিঙ্গুরে একটা সমস্যা আছে, এটা অস্বীকার করার নয়। সিঙ্গুরের সমস্যাটা একটা অত্যন্ত কঠিন জায়গায় গেছে, সরকারকে একটা সিদ্ধান্ত যে কোনো ভাবে নিতেই হবে, কারণ যে মানুষগুলো তারা জমি বিনিময়ে যারা চেক নেননি তারা সত্যিই আজকে খুব মানে দুরবস্থার মধ্যে রয়েছে। ধরুন প্রতিশ্রুতির সমস্যা, হ্যাঁ প্রতিশ্রুতির সমস্যা নিশ্চয়ই আছে, আইনের দীর্ঘসূত্রিতা। তৃণমূল সরকার তারা ক্ষমতায় এসেই আইনটা করেছিল, কিন্তু সেই আইন নিয়ে পরবর্তীকালে আইনি জটিলতা তৈরি হয়েছে, একের পর এক মামলা হয়েছে, মামলা এখন সুপ্রিম কোর্টে রয়েছে। অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে 2000 টাকা করে তাদের মাসিক ভাতা এবং 2 টাকা করে চালের ব্যাপক ঘোষণা করেছেন। হয়তো সেটা
পর্যাপ্ত না, তাদের যে চাহিদা সেই চাহিদার ক্ষেত্রে সেটা হয়তো পর্যাপ্ত না, 3 মাস কিন্তু তার পাচ্ছেন যে না। মানসিকতা, সেই মানসিকতাটাকে তো যাদের অবশ্যই পাওয়ার ধন্যবাদ কথা দিতে তারা হবে। 3 মাস পাচ্ছেন যে না আন্দোলন বলছেন। সেখানে হয়েছিল, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সেই আন্দোলন থেকেই তার ক্ষমতায় উত্তরণের একটা রাস্তা তৈরি হয়েছিল, এবং তিনি তাদের কথা কিন্তু কখনো বলেননি। কারণ মন্ত্রিসভা শপথ নেওয়ার পর প্রথম যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা হচ্ছে সিঙ্গুরের জমি অধিগ্রহণ আইন। এখন তার আইনগত জটিলতা থাকুক না থাকুক সেটা তো কোর্ট বিচার করবে, কিন্তু নিশ্চয়ই সিঙ্গুরে একটা সমস্যা আছে, এটা অস্বীকার করলে হবে না, এবং সরকারের একটা বাধ্যবাধকতা আছে যে সেই জায়গায় সাধারণ মানুষের বিশেষত কৃষকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারটা, তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা যতটা দ্রুত করা যায় এবং আইনসঙ্গত ভাবে করা যায় সেটার জন্য নিশ্চয়ই এই সরকারের প্রতি সাধারণ মানুষের মানে তার আস্থা রয়েছে, এবং সেই আস্থার প্রতিফলন আমরা আগামী পঞ্চায়েত ভোটে কিছুটা দেখতে পাবো। একটা দেখুন, যে কথা বলা হচ্ছে যে অনেক সময় স্কুল ভোটের প্রসঙ্গ আনছেন, আজকেই আমি পেপারে দেখলাম যে বহু জায়গাতে বিরোধীরাও সেখানে জয়লাভ করছেন স্কুল ভোটে। এখন স্কুল ভোটে রাজনীতি, এই রাজনীতির ব্যাপারটা তো বামফ্রন্ট আমলে হয়েছে। এত যে পরিচালন সমিতি, কংগ্রেসের আমলে এই জিনিস ছিল না। এইভাবে মানে একটা স্কুল ভোট একটা সাধারণ নির্বাচনের জায়গায় চলে যাওয়া, একটা কলেজ ভোট সাধারণ নির্বাচনের জায়গায় চলে যাওয়া, এই পরিস্থিতি কিন্তু আগে ছিল না কংগ্রেস আমলে। পরবর্তীকালে বাম আমলে এগুলো তৈরি হয়েছে। অর্থাৎ একেবারে তৃণমূল স্তর থেকে ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করে নেওয়ার যে প্রবণতা, ক্ষমতায় আসার আগে তৃণমূল নেত্রী আমাদের স্টুডিওতেই বহুবার বলেছেন যে শিক্ষাকে সম্পূর্ণ দলতন্ত্রের বাইরে মুক্ত শিক্ষাকে করব। গণতন্ত্র মুক্তির পদে নিশ্চয়ই কতগুলো জায়গায় নিশ্চয়ই তিনি সফল হতে পারেননি, কিন্তু অনেকগুলো মানে পদক্ষেপ যিনি নিয়েছেন, যেগুলো নিয়েছেন সেগুলো কিন্তু অনেকগুলো পজিটিভ দিক আছে। যেমন তিনি ভিসি নিয়োগের ক্ষেত্রে যে সার্চ কমিটি তৈরি হয়েছে, সেই সার্চ কমিটির একটা অত্যন্ত পজিটিভ পদক্ষেপ। আগে যেভাবে ধরুন মানে যেভাবে ওই নাম প্রপোজ করা হতো সেনেট সিন্ডিকেট থেকে, সেনেট থেকে, হ্যাঁ, সেই যে ব্যাপারটা সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটা খুব গণতান্ত্রিক ছিল। এখন সরকারের না না, যাদের যাদের নিয়োগ করা হয়েছে তাদের তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, শুভঙ্কর চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, যে পদ্ধতিতে নাম বাঁচা হতো, যাদেরকে বাঁচা হতো সেটা নিয়ে সেই যদি ঝাঁপি করলেন তাহলে তো বহু বিষয়ে বলার আছে। শিক্ষাগত শুভঙ্কর চক্রবর্তী ছিল না, ছিল না শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানে তাকে কিভাবে রাইটার্স বিল্ডিং করবে এটা দলতন্ত্র, সিন্ডিকেট করবে এটা দলতন্ত্র করেছিলেন। আপনারা দলতন্ত্র তৈরি করেছিলেন, আপনারা দলতন্ত্র তৈরি করেছিলেন। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নামক কনস্টিটিউশনটা একদম দলতন্ত্র, সম্পূর্ণভাবে আপনাদের দলীয় লোকেদের সেনেটে পাঠানো হতো। কি বলছেন আপনি? আপনারা দলতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন, এই মুখ্যমন্ত্রী দলতন্ত্র থেকে সরে আসে, প্রত্যেকারের একটা গণতান্ত্রিক পরিবেশ শিক্ষায় তৈরি করতে যাচ্ছে। হয়তো কোনো কোনো জায়গায় ত্রুটি আছে, ভবিষ্যতে সেগুলো সুমন একটা জিনিস জিজ্ঞেস করছি। প্রথমত সিপিএম আমলে আমি দেখাতে পারিনি কোনো উপাচার্য তার লিঙ্ক উইথ সিপিএম না থাকলে উপাচার্য বা কোনো বড় পদে গেছে। তুমি এখন কি দেখাতে পারবে যে পলিটিক্যাল লিঙ্ক নেই তৃণমূলের সঙ্গে, সে পদে নেই, পদে গেছে? না, যে তিনজন ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন কারুর সম্পর্কে তিনজন যে নিয়োগ হয়েছেন রবীন্দ্রভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, কারুর সম্পর্কে কিন্তু কোনো অভিযোগ না অভিযোগ করবে সেটা এদেরও ছিল না। সিপিএম এর আরে সন্তোষ ভট্টাচার্য বা সন্তোষ ব্যানার্জির কেসে এসেছে আমাদের যে লোক ছিল। তুমি সিপিএম আমলে একটা লোক দেখাও যে নিরক্ষর তাকে উপাচার্য করেছে, কেউ পাবে না। সবাই ইন্ডিয়ার মেধাটা দেখা যে একজন আমি নাম বলবো না, বলাটা ঠিক হবে না এখানে, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি ওই শাসক দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেই তারপরেই কিন্তু মানে ওই সার্চ কমিটির মধ্য দিয়ে আসার পরে তারপরেই কিন্তু ওই সার্চ কমিটির কনস্ট্রাকশনটাই চেঞ্জ করে দেয়, এইটাই হচ্ছে আমার সমর্থন করছেন। না আমি আমরা বিরোধিতা করি নি। আচ্ছা আমি এই প্রসঙ্গেই তরুণবাবুর কাছে যাব যে সুমনবাবু যেটা বলছিলেন যে একটা ঘরানা, মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইল অফ ফাংশনিং একটা ঘরানা যেটা মানুষ অ্যাকসেপ্ট করেছিলেন এবং এই বিপুল জনসমর্থনের পেছনে একটা পার্ট সেই ভূমিকাটা প্লে করেছিল। আপনারা তো কাছ থেকে নির্বাচনের সঙ্গে একসঙ্গে লড়েছেন, তো এই যে এখন ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট, তাতে এই ইউনিক ঘরানার পরিচয় তো আপনাদের কিরম লাগছে? হ্যাঁ, আমি এই ব্যাপারে প্রথম যেটা নিয়ে শুরু করেছিলেন সেটা একটু বলে দিলে মনে হয় এটা বিষয়টা সুবিধা হবে। সেটা হলো যে মানে দলীয় প্ল্যাটফর্ম থেকে সরকারের কাজ করা এবং সরকারি প্ল্যাটফর্ম থেকে দলীয় কাজ করা, এই যে বিষয়টা,
এই বিষয়টা আপনারা এনেছেন বলে আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি, মানে আপনাদের মিডিয়াকে ধন্যবাদ দিচ্ছি, কারণ এইটা কিন্তু বহুদিন ধরেই চলছে, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে, মানে অন্তত বহুদিন ধরে এটা চলছে। এবং একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, আপনারা ভালো বলতে পারবেন মিডিয়ার লোকজন, এই যে ইলেকশনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো 90s কিন্তু প্রথম, খুব সম্ভবত টিএন সেশন একেবারে অত্যন্ত শক্তভাবে এটা চালু করলেন। তার আগে 84-এ একটা ওই এমপি ল্যাডের ফান্ড টার্ন নিয়ে একটা প্রশ্ন সেটা তুলেছিল, কিন্তু এই প্রথম চালু হলো। এই যে চালু হওয়াটা কিসের জন্য হলো? প্রত্যেকটা বিধি বিজ্ঞাপিত হতে লাগলো এবং সচেতনতা বাড়ানোর চেষ্টা হলো। এটা করতে থাকলো। এটা নিশ্চয়ই বিশেষ করে শাসক দলের কাছে কিন্তু এটা একটা স্ট্রিকচার হিসেবে এসছে। ফলে দলীয় প্ল্যাটফর্ম থেকে বা সরকারি প্ল্যাটফর্ম থেকে দলীয় কাজের বা ইলেকশনের হেল্প করা, এই যে বা কাজ করা, এই যে বিষয়টা কিন্তু বরাবরই ছিল, আপনারা আনলেন। আমি আপনাদের বলি, দু একটা ঘটনা বলি। যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, যেটা এখানে উদাহরণ হিসেবে নিয়েছেন, সেটা একেবারেই সমর্থনযোগ্য নয়। আমি প্রথমেই কথাটা বলে যাচ্ছি, বলার পরে যেটা বলছি যে ধরুন আজকে কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়রা দায়ী? আমি এটাও বলছি, ধরুন আজকের কেন্দ্রীয় সরকারে যারা আছেন, আমি একেবারে উদাহরণ দিচ্ছি, কারেন্ট উদাহরণ, যিনি প্রধানমন্ত্রী এবং যিনি ওই যে গ্রুপের যিনি নেত্রী, সবাই দুজনেই কিন্তু একই সঙ্গে কোনো সরকারি অনুষ্ঠানে দুজনে একই সঙ্গে যাচ্ছেন। এমনকি দিল্লির এই যে ঘটনাটা এখন ঘটছে, সেই ঘটনাতে যখন ছাত্রছাত্রীরা গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন, সোনিয়া গান্ধী বললেন আমরা সরকার থেকে এটা করার চেষ্টা করব। তিনি কিন্তু নেত্রী, তিনি ওই গ্রুপের লিডার হতে পারেন, সবই হতে পারেন, কিন্তু তিনি কিন্তু এটা বলেননি আমি সরকারের কাছে দাবি করব, এটা কিন্তু কখনো বলেননি। তিনি বলছেন যে আমি সরকার থেকে এই কাজটা করার চেষ্টা করব। অর্থাৎ এই যে বিষয়টা, আবার ধরুন এটাতে গেল বর্তমান কেন্দ্রীয় সরকার, তাতে যারা আছেন যা করছেন সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ধরুন বিগত সরকার, আমাদের এখানে এই রাজ্যে বিগত সরকারের সময় একটা গ্রুপ অফ পিপলকে পুলিশের পোশাক পরিয়ে নামিয়ে দিল এবং সেটা পুলিশ সেটা কাজটা করলো, পুলিশ তাকে হেল্পও করলো, মানে সরকার হেল্প করলো। এবং সেটা ওইটা নিয়ে বহু আলোচনা আপনারাও করেছেন, এর যে বিভৎসতার দিক, তার কুফল কী হয়েছে, তার বিভৎসতার দিক, সেটা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু ওই ব্যাপারটা হাইলাইটেড হয়নি যে একটা সরকারি ইনস্ট্রুমেন্ট পুলিশ, তারা কিন্তু একটা রাজনৈতিক দলকে এইভাবে সরাসরি সাহায্য করে গেল। এই যে দিকগুলো, এই দিকগুলো নিয়ে আমার মনে হয় এই আলোচনাটা হওয়াটা খুব জরুরি। এবং যেটা আজকের বর্তমান রাজ্য সরকার তার নেত্রী যেটা করছেন এবং যে উদাহরণগুলো আপনারা দেখালেন, এগুলো নিশ্চয়ই কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এটা কখনোই এরকম হতে পারে না যে একজন আবেগের রাজনীতি করছেন বলে তাকে তিনি ওইভাবে করবেন, এবং তিনি সচেতনভাবেই তার এই কাজটা থেকে বিরত থাকা উচিত। তিনি সচেতনভাবেই বিরত থাকুন, এটা কিন্তু রাজ্যের মানুষ চায়, কারণ তারা একটা প্রত্যাশা নিয়ে দীর্ঘদিন পরে ক্ষমতায় তারা এনেছেন। ফলে এটা একটা দিক। দ্বিতীয় যে দিকটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি, এটা সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে আপনারা বিষয়টা এখানে তুললেন। এখন উনি কারোর বিরুদ্ধে, যেটা সুমন বলেছে যে কারোর বিরুদ্ধে ছিল, তার কাছে খবর ছিল, সেটা আমি জানি না, কিন্তু যেভাবে বলেছেন এবং যেভাবে সংখ্যালঘুদের নানা রকম সুযোগ সুবিধার বিষয় নিয়ে যা যা করার চেষ্টা করছেন, যা যা বলার চেষ্টা করছেন, তার মধ্যে দিয়ে কিন্তু অন্য একটা প্রতিক্রিয়া হচ্ছে। আরও একটা সাম্প্রদায়িক শক্তি কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে সামনে আসছে। আমি গ্রামে থাকি, আমি গ্রামের সঙ্গে, গ্রাম বাংলার সঙ্গে যুক্ত, আমি সেখান থেকে নির্বাচিত হয়েছি, আমি জানি বিষয়গুলো কিভাবে ঘটছে। ফলে আরও একটা সাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তি কিন্তু এটার মধ্য দিয়ে মাথা চাড়া দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এবং আমি এটাও বলছি, এই যে ইমাম ভাতার যে বিষয়টা, সেই ইমাম ভাতার বিষয়টা কিন্তু আমি সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক এডুকেটেড 4 র্যাঙ্কিং যারা লোক, যারা গণতান্ত্রিক মনোভাবাপন্ন, তারা কিন্তু সমর্থন করেননি। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, তারা এটাকে সমর্থন করে। অনেকে তো এটা ভিক্ষা হিসেবে নিয়েছেন যে কেন এরকমভাবে করা হচ্ছে, এইটা ঠিক হয়নি। এবং এর প্রতিক্রিয়াটা কিন্তু অত্যন্ত খারাপ হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে এই যে একটা সম্প্রদায় যে একটা মানে সম্পর্কটা ভালো ছিল, সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অন্য একটা জিনিস ঘটে যাচ্ছে। ফলে এই জিনিসটা
ভাবাটা অত্যন্ত জরুরি। না, তরুণ দা, আরেকটা হচ্ছে আমি একটু বলে দিই, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আমি আপনার প্রশ্ন নেই, আমার আমলে প্রশ্ন নেই। সংখ্যালঘু উন্নয়নে যে একেবারে কাজ হয়নি, এটা আমি রেজ্জাক একমত। মোল্লা নিজে বলেছেন। আমি একমত। হ্যাঁ, রেজ্জাক মোল্লা নিজে বলেছেন। এখন খুব স্বাভাবিকভাবে এই নতুন সরকারের কাছে তো একটু বেশি করে সংখ্যালঘুদের উন্নয়নের কাজ হবে, এটা তো খুব স্বাভাবিক। সংখ্যালঘুদের যে উন্নয়ন হয়নি, এর মধ্যে কিন্তু এবং অন্য কিছু যেটা নেই। কমিটি রিপোর্টই বলছে। কমিটি রিপোর্ট দিয়ে যেটা না, না, এসেছে, অনেক কাজ এই হচ্ছে, সরকারের আমলে- অনেক কাজ হচ্ছে। আপনারা একদিন একটা একটা কাজ বলা অনুষ্ঠান হয় না, করুন, 10 সালে। আমি সেখানে ধারাবাহিকভাবে না, না, বহু শোনো, জায়গাতে সংখ্যালঘু সাচার উন্নয়নে কমিটির অনেক রিপোর্ট কাজ আমি হচ্ছে। মেনে নিচ্ছি, হবে, সাচার কমিটির রিপোর্ট আমি মেনে নিচ্ছি, তাতে কিছু হয়নি। না, আমি এটা মানছি ঠিকই। না। আচ্ছা, ওটা আপনি সাচার কমিটির রিপোর্ট আপনি আমি যখন মানছি বলবেন না। তখন বলবেন। না, আমি বলবো। আপনি যখন আমি বলবেন একটা তখন কথা আমি আপনি বলবো, বলুন। আমার এই কথাটা শেষ না, করি, বলেন, ঠিক আছে। আমার এই কথাটা ওকে, শেষ করি নিশ্চয়ই। যে সাচার তারপর আমি কমিটির আছি। রিপোর্টের মধ্য দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে বা যে রিপোর্টে রয়েছে সেটা নিয়ে আমার বিতর্কের জায়গা নেই। তা আমার পয়েন্টটা অন্য, সেটা হচ্ছে যে কিছু ডোল দিলে কোনো একটা সম্প্রদায়ের কি উন্নয়ন হয়ে যায়? কখনোই নয়। কোনো ডোল দিয়ে কিন্তু সম্প্রদায়ের উন্নয়ন হয় না। সম্প্রদায়ের উন্নয়ন করতে গেলে তাদের শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তাদেরকে লেভেল প্লেইং গ্রাউন্ডে এনে তাদের চাকরির সুযোগ করে দিতে হবে। এই কাজগুলো এই কাজগুলো কিন্তু করতে হবে। এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো না করলে সাহায্য করা হয় সেটাও কিন্তু তাদেরকে উপরে তুলে আনার জন্য। হ্যাঁ, আপনি বলুন যেটা আমি আপনার কাছে আমার কোনো প্রশ্ন নেই, আমার বক্তব্যটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। যে যারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে মিলে 12%, 18% যারা আছেন, এই সংখ্যাগুরু করে এই অভিন্ন ভারতীয় জনসমাজকে যতদিন টুকরো করে রাখবার চেষ্টা হবে ততদিন সংখ্যালঘুর সার্বিক উন্নয়ন সম্ভব নয়। 1, 2 হচ্ছে ইমাম ভাতা আপনি দিচ্ছেন, কাদের দিচ্ছেন? আপনি গ্রামে থাকেন, আপনি ভালো করেই জানেন কারা পোলিও খাওয়াতে বাধা দেয়, কারা ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা শিবিরে লাইগেশন ক্যাম্পগুলোর কারা বিরোধিতা করেন, কারা গ্রাম থেকে বার করে দেন, কারা ওখানে দাঁড়িয়ে স্ট্রিকচার দেন। আজকে তাদের একটা সরকার চেতনার অভাব, অভাবটাকে দূর করবার জন্য উনি যেটা বলছেন শিক্ষা, শুনুন, একটা চ্যানেলে বসে আপনি একটা সম্প্রদায়কে এভাবে দায়ী করছেন। কোন সম্প্রদায়কে দায়ী করছি না আমি, আমি কোন সম্প্রদায়কে দায়ী করছি না। আপনি যেটা বলছেন, আমি যে কথাটা বলছি, ওই কথা বলবার পরে ওই যে যার কথা লরেলের কথা বললেন উনি বলবার পরে অন্য একটা চ্যানেলের সংখ্যালঘু সমাজের, আমি নাম করে যদি নাম বলতে বলে নাম বলি, অনেক চিকিৎসক, কলেজের অধ্যাপক আমাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন। সুতরাং এটা পুরো সমাজকে বলা হচ্ছে না, একটা মুষ্টিমেয় কিছু মানুষ যারা ধর্মান্ধতাকে ব্যবহার করে রাজনীতি করে বা নিজেদের স্বার্থে আজকে তাদের ফেল আপ করার কাজ করছে সরকার। সব ধর্মের মধ্যে আছে। হ্যাঁ, আমি যখন কোনো ধর্মের বলছি না, কিন্তু সব ধর্মের লোক কিন্তু ভাতা পাচ্ছে না। শিক্ষা সম্পর্কে যে বিষয়টা এলো, আমি আগেও ভাতাটা পাচ্ছেন, তাহলে পুরুষদের ভাতা দেওয়া হোক। শিক্ষা সম্পর্কে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ওদের সময়ে যে ঘটনা ঘটেছে, শিক্ষার উপরে চূড়ান্ত দলীয় অনুপ্রবেশের যে ঘটনা, এটা নিয়ে কিন্তু সমাজে কিন্তু কোথাও কোনো বিরোধ নেই, এটা একটা দিক। কিন্তু এরা কিছু কাজের কথা বলেছিলেন, বলতে গিয়ে যে কাজটা করলেন, আসলে যেটা হলো সেটা হচ্ছে ওরা আইন বজায় রেখে শিক্ষায় দলীয় অনুপ্রবেশ ঘটিয়েছেন, আর এরা আইনটাকে এমন করে করলেন যাতে করে সরাসরি দলীয় অনুপ্রবেশ ঘটানো যায়। এইটা অত্যন্ত ক্ষতিকর হয়ে গেল শিক্ষার ক্ষেত্রে। ওরা যে কথাটা বলেছিলেন সেটা যদি কার্যকরী করার চেষ্টা করতেন, তাহলে অন্তত ওদের 34 বছরের জমানায় যা যা ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা অন্তত একটু মুক্ত হতে পারত, যেটা হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। আমি একটা কথা বলি, 1984 সালে এশিয়াটিক সোসাইটিকে 1984 সালে ইন্দিরা গান্ধী এটাকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন। এখন আপনি এশিয়াটিক সোসাইটিতে যান, 1997 সালে লাইট নিভিয়ে দিয়ে বামপন্থীরা ইলেকশন জিতেছিলেন সেখানে, এবং এখন যান আপনি একদম এশিয়াটিক সোসাইটিকে একেবারে শেষ পর্যায়ে। একটু আগে সুমন একটা ভালো কথা বলেছে, শিক্ষার প্রশ্ন, চেতনার প্রশ্ন। 2010 সালের হিসেব হচ্ছে আমাদের রাজ্যে 2010 সালে প্রাথমিক স্তরে যত ছাত্রছাত্রী ছিল তার 33% ছিল সংখ্যালঘু, মোট জনগোষ্ঠীর চাইতে বেশি। 28% ছিল উচ্চ প্রাথমিক স্তরে, 26% ছিল মাধ্যমিক স্তরে, 20% ছিল উচ্চ মাধ্যমিক স্তরে, যেটাকে 1977 সালে বা 75 সালে বা 71 সালে 0.1% দিয়ে মাপতে হতো, সেটা এই শতাংশে পৌঁছেছিল।
সংখ্যালঘু উন্নয়নের প্রশ্নে নিশ্চিতভাবে আমি এক সেকেন্ড আমি কথাটা শেষ করে দিই। না না, ও কথাটা বলেছে বলে মনে করি যে কিচ্ছু হয়নি বলেছে তো। আরে আপনাদের মন্ত্রী বলেছেন, বলেছেন আমরা 34 বছর ধরে ঘাস ছিনেছি এই কথাটা ব্যবহার করেছেন। এত অধৈর্য কেন? আমি 2010-এর হিসেব দিচ্ছি, দিল্লির সরকার যে হিসেব বের করেছে সেই হিসেব। রেজাক মোল্লা সাহেব কিন্তু বলেছেন কি, না ঠিক আছে, পরে প্রসঙ্গে এত ডিস্টার্ব করলে খুব মুশকিল হয়। 2 নম্বর কথা হচ্ছে, কথা ঠিক যে আমাদের রাজ্যের ক্ষেত্রে দেশভাগ, তারপরে হচ্ছে স্বাধীনতার পরে দুবারের বড় ওপার বাংলার সমস্যা, যে কারণের জন্য উদ্বাস্তুদের অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে আমাদের রাজ্যের জনবিন্যাসে বড় রকমের পরিবর্তন ছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে প্রথম যেটা প্রয়োজন ছিল সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে, যেহেতু আর্থিক দিক থেকে পশ্চাৎপদদের বেশি অংশটা ছিল সংখ্যালঘু, তাদেরকে জমি দেওয়া, যেটা বামফ্রন্টই দিয়েছিল, এবং এ সত্যকে কেউই কোথাও অস্বীকার করে না। ভারত সরকার মাননীয় নাট্যকর্মী অর্পিতা ঘোষের একটি বক্তব্য, যেখানে একদিকে দিল্লির গণধর্ষণের ঘটনা, যেটা কার্যত গোটা দেশ তোলপাড় হয়ে গেছে, তার সঙ্গে পার্ক স্ট্রিটের ঘটনা। অর্পিতা ঘোষ ঠিক কি বলেছিলেন কালকে এবিপি আনন্দ এবং অন্যান্য সংবাদ মাধ্যমকে দেখাবো আপনাদের। একটা ডিফারেন্স যেটা আমার মনে হয়, যেটা বলা উচিত, যেটা বলা প্রয়োজন, যে সে সময় যে জিনিসটা উঠে এসেছিল, যে মহিলার কথা বলা হয়েছিল, তিনি মধ্যরাতে স্বইচ্ছায় একটি গাড়িতে উঠেছিলেন, বা তার সঙ্গে কি ঘটেছিল সেটা তিনি পরের দিন ব্রিফ করেছিলেন, যে তিনি স্বইচ্ছায় উঠেছিলেন, তৎসত্ত্বেও ঘটেছিল। আর দিল্লির সঙ্গে একটা বড় তফাৎ হচ্ছে যে এইখানে এটা একটা পাবলিক ভেহিকল, 9:30টার সময় একটি মেয়ে এই ঘটনাটা ঘটেছে। আমি বলছি না যে পার্ক স্ট্রিটের ঘটনাটা আই এম নট জাস্টিফাইং পার্ক স্ট্রিট কেস, আমি বলছি না যে তার জন্য তার সঙ্গে রেপ হওয়াটা উচিত ছিল, নো, কিন্তু পারসেপশন অফ উইমেন আমাদের দেশে এইরকমভাবেই তৈরি করা হয়েছে যে এখানে পারসেপশন অফ উইমেনে একটা গন্ডগোল হয়ে যায়। পার্ক স্ট্রিটের ঘটনার পর আপনারা সভা করেছিলেন? না, পার্ক স্ট্রিটের ঘটনার পর তো আমরা সভা করিনি। আমি তো বলিনি একবারও যে পার্ক স্ট্রিটের ঘটনার পর সভা করেছি কিনা। আমি জানতাম যে এই প্রশ্নটা আর স্টার আনন্দ করবে, এটা খুবই এক্সপেক্টেড কোয়েশ্চেন স্টার আনন্দর কাছ থেকে, কারণ এটাও পারসেপশনের কোয়েশ্চেন। হ্যাঁ, তো সেই পারসেপশনের কোয়েশ্চেন থেকে স্টার আনন্দ এটা করবে আমি জানতাম, কিন্তু পার্ক স্ট্রিটের ঘটনার যে গতি প্রকৃতি ছিল, বা যেভাবে পার্ক স্ট্রিটের ঘটনাটা গিয়েছিল, তার সঙ্গে এই ঘটনার গতি প্রকৃতির একটা তফাৎ আছে। সেই গতি প্রকৃতির তফাতের কারণেই হয়তো এটা এত পাওয়ারফুল একটা ঘটনা হয়ে উঠেছে, এবং হয়তো পার্ক স্ট্রিট ততটা হতে পারেনি। তার কারণ যে সেখানে প্রথম মেয়েটি যাদের চিহ্নিত করেছিল তারা কেউ অ্যাকিউজ ছিলেনই না, সেইটা কিন্তু একটা বড় গণ্ডগোলের জায়গা ছিল পার্ক স্ট্রিটের ক্ষেত্রে। মেয়েটি প্রথম যাদের অ্যাকিউজ করেছিলেন তারা কেউ অ্যাকিউজ ছিলেনই না। পরবর্তী সময় তিনি গিয়ে বলেন যে না, এরা নয়, অন্যরা অ্যাকিউজ, তিনি তাদের চিহ্নিত করেন। চার্জশিট না হয়ে থাকলে নিশ্চয়ই প্রশাসনের উচিত অবিলম্বে চার্জশিট করা, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ওইখান থেকে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল। এখানে কিন্তু এই মেয়েটি প্রায় মানে বলা যেতে পারে শি ইজ ফাইটিং ফর আর লাইফ, কিন্তু স্টিল শি ইজ সেইং যে ওই লোকগুলো চিহ্নিত করতে পারছে, এবং তার যে বন্ধুটি ছিল সঙ্গে। এই ঘটনার গতি প্রকৃতি কিন্তু বুঝতে হবে। আমি মানে পার্ক স্ট্রিটের ঘটনা এই ঘটনার সঙ্গে বারবার মেলাতে চেষ্টা করে আমাদের অ্যাকিউজ করার চেষ্টা করলে কিন্তু স্টার আনন্দর হয়তো টিআরপির ক্ষেত্রে কিছু লাভ হতে পারে, কিন্তু আখেরে সমাজের কোনো লাভ হবে না। অতএব সমাজের যদি লাভ হতে হয় তাহলে দয়া করে স্টার আনন্দকেও কিন্তু এদিকে যেতে হবে, যেখান থেকে এই পারসেপশনে জায়গা থেকে আমাদের বদল হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রী যে বলছেন সাজানো ঘটনা, এটা বিশ্বাস করেন? না, আমি আবার মুখ্যমন্ত্রীর কথা যদি আসে আমি বলবো, প্রথম যে কথাটা মেয়েটি বলেছিল 3 জনকে অ্যাকিউজ করেছিল, সেই 3 জন কিন্তু মুক্ত হয়েছিলেন, তারা কেউই অ্যাকিউজ ছিলেন না। সেই সময় মুখ্যমন্ত্রী সেই রিপোর্টের ভিত্তিতে, আমার যতদূর মনে আছে, আমি আনন্দবাজার খুলে দেখিয়ে দিতে পারি লেখা, তখন মুখ্যমন্ত্রী কমেন্ট করেছিলেন যে না, এটা কিছু হয়নি। তারপরে যখন মেয়েটি সঠিক অ্যাকিউজদের ধরেছিল, বলেছিল যে না, এরা নয়, আমি ভুল করেছি, এই ছেলেগুলো অ্যাকিউজ, তারপরে মুখ্যমন্ত্রীর কোনো কমেন্ট আসেনি, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ফ্রম পেপার্স এবং স্টার আনন্দ অলসো, তখন কিন্তু কোনো কমেন্ট আসেনি। অতএব মুখ্যমন্ত্রীকে যদি অ্যাকিউজ করতে হয় তাহলে কিন্তু প্রথম ভদ্রমহিলাকে অ্যাকিউজ করতে হবে, যিনি প্রথম উনি অ্যাকিউজ করতে ভুল লোককে অ্যাকিউজ করেছিলেন। এই মুহূর্তে পার্ক স্ট্রিটে যে নির্যাতিতা তরুণী, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এবিপি আনন্দে যে খবরটা আমরা দেখিয়েছিলাম, এবং তারপর দময়ন্তী সেনের বদলি ইত্যাদি নানা ঘটনা,
আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের সঙ্গে আছেন। আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো, অনেকেই মনে করছেন এবং আমাদেরও কোথাও মনে হচ্ছে একটা ধর্ষণের ওরা আমরা হচ্ছে, যে আপনার কি মনে হয় যে যেহেতু দিল্লিতে এত একজন তরুণী এইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, ভেন্টিলেটারে আছেন, এবং সেই মুহূর্তে আপনার প্রতি যে নানা কটূক্তি, নানা বিদ্বেষ মনোভাবের মন্তব্য এসেছিল, তার ভেতরে কোথাও রাজনীতির মহল থেকে, কোথাও অন্য মহল থেকে, আপনি যদি সেই মুহূর্তে হেঁটে চলে বেড়াচ্ছিলেন, স্টুডিওতে আসছিলেন, আমাদের সঙ্গে কথা বলছিলেন, আপনাদের কাহিনী বারবার আমাদের কাছে ব্যক্ত করছিলেন, আপনি যদি আরও আহত হতেন, আপনি যদি আরও নির্যাতিতা হতেন, তাতে আপনার সহানুভূতি বাড়ত, আপনার কি মনে হয়? অনেকে এই মত বলছেন যে আপনি ভেন্টিলেটরে যাননি বলে সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমাদের সচেতন রাজ্যে ততটা সহানুভূতি পেলেন না। এখনো আপনার চার্জ গঠন হলো না, ট্রায়াল শুরু হলো না? না, আমার ট্রায়ালটা শুরু হলো না, because I feel the people want to see me on a ventilator, people want to see me fight for my life. আমার body parts টা intact আছে, তাই জন্যে maybe that they are creating this difference, but in my head and in my mind, a rape is a rape, and it is, if it is against your will and you're beaten and raped at gunpoint, I think the very thought of that should send a message. আরেকটা কথাও শোনা যাচ্ছে, কালকেই শোনা গেছে, একজন এই শহরের নাট্যকর্মী বলেছেন যে আপনি মধ্যরাতে স্বইচ্ছায় গাড়িতে উঠেছিলেন। এই কথাটার মধ্যে কোথাও কি আপনার মনে হয়েছে, আপনার খারাপ লাগার পার্ট আছে যে হ্যাঁ এটা মধ্যরাত, তারপরে আপনি গাড়িতে উঠেছিলেন, তার কারণ আপনি সেই যুবকদের বিশ্বাস করেছিলেন, তাদের সঙ্গে আলাপ হয়েছিল এবং মিথ্যে হতে পারে, সত্যি হতে পারে, তারা তাদের পরিচয় দিয়েছিল। ওই নাট্যকর্মী বলেছিলেন যে দুটোর পার্সপেক্টিভ আলাদা। আপনার কি কোথাও খারাপ লাগছে যে মধ্যরাতে স্বইচ্ছায় বলে এখনো কোথাও একটা আপনার ঘটনাকে একটু গুরুত্বহীন করে দেখানো, একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখানো, একটু ডিফেম করার একটা প্রবণতা আজও চলছে? Yes, correct. People have looked at that with an indecent, some people have looked at that with an indecent way of characterizing me as a victim that night, and I don't feel ashamed at that fact. It's a discotheque, thousands of girls, unmarried, married, middle-aged, single mothers all visit the disco. It was a Sunday, I was out with my friends. These people befriended me, this one particular guy befriended me, and I didn't see anything wrong in that, and nor did I see anything wrong in his behavior that would even strike it out to be any bad thought. It was just a casual social friendship that took place inside, and I had already told them bye and I was leaving, and we had been chatting for about an hour, so I thought when he asked me for a lift and he was persistent on it, I didn't see anything wrong in that, and I accepted. But I must ask the people who've raised this question, when we take a taxi, do we actually know the taxi man? Is he our friend, brother or father? Every taxi man or every vehicle we board every day of our lives, we meet 1,000 strangers. আপনার মনে থাকবে যে তখন একটা বড় অংশ সেই মুহূর্তে সেই নির্যাতনের পাশে দাঁড়িয়ে আপনার বিরোধিতা করা হচ্ছিল, এবং অনেকে এরকমও বলছিলেন যে আপনার মুখ দেখিয়ে দেওয়া উচিত, আপনার পরিচয়, আপনার নাম রিভেল করে দেওয়া উচিত, যাতে অন্য পুরুষরা সাবধান হতে পারে। সেই মানসিকতা কি এখনও চলছে? তার কারণ এখন বলা হচ্ছে যে আপনি যেহেতু ভুল পরিচয় দিয়েছিলেন, সেহেতু আপনার ঘটনাকে যে সাজানো ঘটনা বলা হয়েছিল সেটা জাস্টিফাইড, এবং কেউ এই কথাটা বলছে না যে ভুল পরিচয় নয়, তারা ভুল নাম আপনাকে বলেছিল, এবং সেই নামে আপনি বিভ্রান্ত হয়ে যে নামগুলো পুলিশকে প্রথম পর্যায়ে দিয়েছিলেন সেই নামগুলো ভুল ছিল, কিন্তু পরবর্তীকালে আপনি তাদের আইডেন্টিফাই করেছেন, আপনি তাদের শনাক্ত করেছেন। কোথাও এই ডেলিবারেটলি আপনার ঘটনাটাকে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? Yes, I feel that it was a case of impersonation. আমাকে ও নাম দিয়ে they gave me that name, so after being traumatized for 2 days, when I finally went to the police station and when I had to identify, the faces resembled each other a lot, and I was very, very traumatized as well. But the names they gave me, and that is how I was able to, whatever information I gathered from the ordeal that night, I was able to give the police.
and I was also vindicated on that. And I've apologized to the families of the boys. আপনার কি মনে হচ্ছে যে আপনার ঘটনার সময় যারা প্রতিবাদ করলেন না, রাস্তায় নামলেন না, টু শব্দ করলেন না, আজকে দিল্লির ঘটনার সময় তারা প্রতিবাদে রাস্তায় নামছে, এইটা আপনার নিজের কীরকম লাগছে? অনেকে বলছেন যে মাও জেতুং বলেছিলেন যে মৃত্যু নিয়ে অবশ্য বলেছিলেন, কিন্তু একটা কোনো ধর্ষণেরও ওরা আমরা হয়, কোনো ধর্ষণ একেবারে পালকের মতো হালকা, কিন্তু কোনো ধর্ষণ পাহাড়ের মতো ভারী। এইভাবে একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছে যে সেটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, পার্সপেক্টিভ আলাদা, পারসেপশন আলাদা, পারসেপশন অফ উইমেন ইন ইন্ডিয়ান সোসাইটিকে টেনে আনা হচ্ছে। আজকের এই ঘটনা আপনার কিরম লাগছে যে সেই সময় যারা চুপ করেছিলেন তারা আজকে রাস্তায় নামছেন? A rapist doesn't have to see if the girl is whatever. If he wants to rape her, he just rapes her. And I think women are very vulnerable to this fact. And it's sad that there is no difference in rape. A rape is a rape. I feel that. It's sad that this girl, unake eto brutally rape kora hoyeche, and she has to fight for her life. But it is her fight for life, her will to survive, that has regained hope in me, and I hope it regains hope in our system too, because Delhi had to take a tragedy like this for their eyes to open to the fact and the tortures that women have to face every day of our lives. আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আর বিরক্ত করব না। আমি সুমনের কাছে সরাসরি চলে যাব যে এই যে সুমন উদ্ভূত বিতর্ক, এটা খুব একটা কাম্য না, খুব একটা স্বস্তিকর নয়, কিন্তু একটা ধর্ষণ সম্পর্কে একরকম মনোভাব, সেই সময় এক শ্রেণীর মানুষের একরকম ভূমিকা, আজকে ভূমিকাটা পাল্টে যাচ্ছে। দিল্লির ঘটনা নিয়ে কলকাতার মানুষ রাস্তায় নামছে। তোমার মনে থাকবে যে একটা সময় উনি স্টুডিওতে এসে বলেছিলেন যে কার্যত দময়ন্তী সেন, ওনার ভাষাতেই বলছি, যে টাইগ্রেস, বাঘিনীর মতো লড়াই করেছিলেন, এবং ঘটনাচক্রে উনি আমাদের কাছে এসেছিলেন, আমরা পাশে ছিলাম। নানা মহল, নানা উষ্মা, নানা আক্রমণের লক্ষ্য, তারপর থেকেই এতগুলো মাস, এতগুলো সপ্তাহ, এতগুলো দিন আমাদের সেজন্য হতে হয়েছে, তাতে কোনো খেদ নেই। কিন্তু একটা সময় বোধহয় সত্যি সত্যি মনে হচ্ছিল এই লড়াইতে উনি এবং আমরা সবাই খুব একা। তোমার কি মনে হয়? আমার যেটুকু শুনলাম, অর্পিতা ঘোষ যা বলেছেন গতকাল, সেটা শোনার পর ওনার বক্তব্য শুনলাম, শোনার পর না আমার এই কলকাতা শহরের নাগরিক হিসেবে লজ্জা করছে। মানে আমরা তো সাংস্কৃতিক কর্মী, আমরা নানাভাবে চেষ্টা করি সমাজের নানা ফাঁকগুলো, নানা বিরোধগুলোকে একভাবে সামনে আনার, এবং এই যে এক ধরনের দ্বিচারিতা ঘটে, মানুষের চরিত্র হোক, যে কোনো মানুষের চরিত্রে দুটো ভাগ থাকে, কিন্তু সেটাকে যদি এইভাবে একটা রাজনৈতিককরণের পেছনে এইভাবে একটা ধর্ষণকে ব্যাখ্যা করা হয় পারসেপশন বলে একটা কথা বলে, তখন মনে হয় যে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা তো একটা পর্যায়ে সহকর্মী, দুজনেই নাটকে কাজ করি, একটা সময় সঙ্গে কাজ করেছি, এবং অর্পিতা নিজে অ্যানিম্যাল ফার্মের মতো নাটক করেছে, এবং সেইখানে তার সঙ্গে আজকে তার এই রাজনৈতিক বক্তব্য যেভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে, যেভাবে ভেদাভেদ করার চেষ্টা করা হচ্ছে দুটো রেপকে, একজন ধর্ষিতা ধর্ষকদের চিনতে পারেনি বলে পারসেপশন দিয়ে সেটাকে ব্যাখ্যা করা, এইটা একটা আমি বলবো অত্যন্ত অবিবেচক এবং অনৈতিহাসিক কাজ। এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে যদি একটু ইতিহাসবোধ থাকে, রাজনীতিবোধ থাকে, তাহলে এইভাবে কথা বলাটাই উচিত নয়। এতে কিন্তু মানুষের কাছে একটা সম্পূর্ণ ভুল সংকেত যাচ্ছে। যে মহিলারা যে রাস্তায় আছেন, যে পুরুষেরা রাস্তায় আছেন, যারা বিরুদ্ধে আছেন, সপক্ষে আছেন, এরম একটা শুনে একটু আগে আমি 1 ঘন্টা পরে এসেছি, ফলে রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল সেগুলো পুরোটা শুনিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয়ার একটা আনঅর্থোডক্স স্টাইল নিয়ে কথা হচ্ছিল। তারপরে একটা কথা হচ্ছিল তার নিচে তলায় মানুষদের কোনো রকমভাবে তাদের সামলানো যাচ্ছে না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, এরা তো সাংস্কৃতিক কর্মী এবং এদের একটা ইতিহাসবোধ আছে, পড়াশোনা আছে, এটা তো ধরে নেওয়া যাচ্ছে, কারণ তারা মানুষের সঙ্গে এমন একটা সম্পর্কে থাকেন যেটা হচ্ছে একদম ধরে নিতে পারি সাংস্কৃতিক কর্মীর যে সম্পর্কে থাকা উচিত, যে সময়টাকে রিফ্লেক্ট করে একরকমভাবে। সেইখানে মনে হচ্ছে যে কোথাও আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল, সেটা বলতে হবে আমাকে। একবার গোয়েবলস হিটলারকে এসে বলেছিলেন, জানেন
এই আর্য জার্মানদের থেকে ইহুদিরা অনেক বেশি চালাক। তখন হিটলার খুব রেগে গেছিলেন, যদি প্রমাণ করতে পারবে, প্রমাণ করতে পারবো, কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না, ছদ্মবেশে যেতে হবে। তো তারা রাস্তায় বেরোয়, বড় জার্মান দোকানে গিয়ে জিজ্ঞেস করে টি সেট দেখান তো, তখন টি সেট দেখানো হয়। তখন উনি বলেন যে, এরা বলেন গোয়াবেস বলেন যে আমার বন্ধুকে যে উপহার দেবো তিনি বাঁ হাতি, আমার বাঁ হাতি টি সেট দরকার। তারা অনেক ভেবেচিন্তে বলেন না, আমাদের কোনো বাঁ হাতি টি সেট নেই। তখন একটি অন্য দোকানে যায়, ছোট দোকান ইহুদিদের, সেখানে একটি বাচ্চা ছেলে বসে আছে, বলে যে কে আছে, বললো যে নেই, বাবা নেই, বাবা লাঞ্চ করতে গেছে। তখন একই প্রশ্ন করে, সেই বাঁ হাতি টি সেটের প্রসঙ্গ আসে। তখন ছেলেটি বলে আছে, দাঁড়ান, বলে ভেতরে গিয়ে কাপগুলো ঘুরিয়ে নিয়ে এসে দেয়। এবার বেরিয়ে এসে প্যাক করে বেরিয়ে এসে গোবেস বলে, দেখলেন তো একটা বাচ্চা ছেলে এই বড় দোকানের থেকে অনেক বেশি চালাক। হিটলার তখন বললেন যে এতে চালাক আর বোকার কি হলো, ওর ছিল তাই দিয়েছে, ওর ছিল না তাই দেয়নি। এখন প্রশ্নটা হচ্ছে যে মানে এই লেভেলে আমি এটা একদমই রসিকতা করার সময় নয় এই ঘটনাটা নিয়ে অন্তত কোনো রকম, কিন্তু এটা একটা ভয়ার্থ সময়ের ইঙ্গিত করছে যে এইভাবে যদি রেপকে ক্যাটেগরাইজ করে, যেহেতু উনি আহত হননি বা ওরামভাবে আহত হননি এবং ধর্ষকদের প্রথমে চিনতে মানে ওরাম একটা মানসিক অবস্থায় একজন আততায়ীকে চিনতে পারলাম না বলে আমার রেপটা কম লঘু আর ওইখানে অসম্ভব নিগৃহীত হয়েছে, সেটাও খুব অসম্ভব একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের ভারতবর্ষের ইতিহাসে, সেইটা গুরুতর। এই ভাগটা বোধহয় মানে আমনে এটা সব ঠিক ঐতিহাসিক নয়, এটাকে আমি সমস্ত রকমভাবে প্রতিবাদ করব এই ধরনের কোনো পারসেপশন দিয়ে এইভাবে কোনো বিরোধ করার ক্ষেত্রে। আমি আবার তোমার কাছে আসবো, কিন্তু তার আগে একবার আপনার কাছে যাব। এই যে তুলনাটা সুমন আবার তুললেন যে দিল্লির ঘটনা এবং কলকাতার ঘটনা, সেই মুহূর্তে আমার মনে আছে যে বারবার আপনি আসতেন কার্যত অসহায়ের মতো, এবং পাশে দাঁড়ানোর লোক কিন্তু সমাজ থেকে, অন্যান্য অংশ থেকে, রাজনীতি থেকে একেবারেই কেউ ছিলেন না। কি বলবেন আপনি? I feel that I need more support from everybody. Rajniti hole, police hole, normal people hole, it doesn't matter. I feel coming collectively together and standing together and supporting the cause so that justice is delivered to each and every rape victim is what every girl wants at the end of the day. দিল্লির ঘটনায় কলকাতায় এতগুলো মোমবাতি মিছিল হচ্ছে, এত মানুষ রাস্তায় হাঁটছেন, আপনি এটা দেখে আপনার সময়টা, আপনার ইনসিকিউরিটিটা কি আবার মনে পড়িয়ে দিচ্ছে না? A little bit. Sometimes I do wish that this could have happened for me. Maybe I wouldn't have had to explain 10,000 times every time I come in front of the cameras that I've been raped, and I've been raped violently as well. For me, a rape is a rape, and I know the pain, the fear, and the anger that you can go through when you're being violated, abused, and tortured. So yes, a march for me, or even a candle for me, would have given me some hope. In the past few months, I have felt very, very defeated because I don't know where I stand. But I pray to God that I get justice soon, and I don't have to give so many answers 10,000 times repeatedly of the sordid tragedy that I had to go through. Not anybody who stands and tells me I'm a liar, because they can't do that. I have to go through this every night, every day of my life. So please stop judging me and help me get justice. আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে দিল্লিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে এর বিচার শুরু হয়ে গেছে, এবং 2 তারিখ থেকে 3 তারিখ থেকে বিচার শুরু হচ্ছে, 6 জন অপরাধী ধরা পড়েছে। আপনার ক্ষেত্রে এখনো চার্জ গঠন হয়নি, ট্রায়াল শুরু হয়নি, মেন যে অ্যাকিউজ তাকেও ধরা যায়নি, কি বলবেন? I am very sad. আমার অনেক দুঃখের কথা আছে এটা আমার জন্য, কারণ it's been almost a year now, and 2 people are still absconding, and my case was charge sheeted months ago, and there's no talk of the trial. I don't know the law, nor do I know how the system works, but something bad happened to me on February 6th, and I beg and I pray
to the people and to the law and to the people of the law to please help me out. These people need to be punished for what they have done. আমার মনে আছে এবিপি আনন্দের স্টুডিওতে আপনি এসে দময়ন্তী সেনকে টাইগ্রেস বলেছিলেন এবং কিভাবে আপনার জন্য তিনি আপনার কজের জন্য section of the media and the people who've always stood by me. হ্যাঁ, আপনি সংবাদ মাধ্যম আমাদের পাশাপাশি দময়ন্তী সেনকে টাইগ্রেস বলেছিলেন এবং বলেছিলেন কিভাবে আপনার জন্য তিনি লড়াই করেছেন। অনেকে মনে করছেন আপনার জন্যই তার এই কেসের জন্য তার বদলি হয়েছে। দময়ন্তী সেনের জন্য আপনি কিছু বলতে চাইবেন? অনেকে বলছে আপনার কেসের জন্যই তাকে বদলি করানো হয়েছে। I'm sorry if I was the cause. I'm very sorry, ma'am, if I was the cause. But I'm also very and my family are very grateful to you and your team of officers who helped crack my case. But it's still a long fight for me, and I still have answers that people want. And I pray one day that their eyes open and Calcutta doesn't have to go through the same tragedy Delhi had to go through. অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুমন, আবার তোমার কাছে আসবো। যে নাগরিক সমাজ নিয়ে কলকাতা বেশ কয়েক বছর ধরে অত্যন্ত গর্ব অনুভব করেছে এবং নানা ক্ষেত্রে তাদের দেখা গেছে পার্ক স্ট্রিটের ঘটনায় কিন্তু কোনো মোমবাতি মিছিল বেরোয়নি, কি বলবে? আমার নাট্যকার সুমন এবং অ্যাঙ্কর সুমন দুজনের কাছে দুটো ছোট আর্জি আছে, আগে করে নেবো না পরে করবো? সুমনের উত্তরটা শুনে নি, তারপরে আসবো। না, আমারও সুমনের কাছ থেকে একটা উত্তর চাওয়া আছে। এটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি এটা জানতে চাইছি, এটা আমার কোনো প্রশ্ন না। ওই যেহেতু এখানে মাননীয়া অর্পিতা ঘোষ একটু স্টার আনন্দকে আইডেন্টিফাই করলেন একটু আগে, সেই জন্য আমার মনে হচ্ছে সম্ভবত কথাটা ব্রেক্টের, আমি এক্সাক্ট আই মে বি রং, আইদার ব্রেক্ট অর রমারোলা, কারো একজনের লেখায় পড়েছিলাম, whenever one identifies someone to justify his oblique her deeds, the person knows he obliques he is wrong. এটা কি ব্রেক্টের কথা বা অন্য কারো এক? আর এই সুমনের কাছে যেটা আমার আরজি, অ্যাঙ্কর সুমনের কাছে, সেটা হচ্ছে রেপিস্টদের সাইকোসোমেটিক পার্টনাররা কেমন হয়, এইটা আলোচনার জন্য একজন মনস্তত্ত্ববিদকে কোনো একদিন চ্যানেলে আনা হোক। দুটোর মাঝখানে আমি একটা কথা বলবো, এত কথা শুনে। সেটা হচ্ছে ওই সুমন একটু আগেই বলছিল, মানে ওই সুমন আর কি, আমাদের নাট্যকর্মী সুমন, যে সংস্কৃতি মনস্ক যারা সমাজের বিভিন্ন ফারাকগুলোকে তুলে ধরেন, এটা তাদের সামাজিক দায়িত্ব, মানে তারা মানুষকে সচেতন করে, তুলে ধরেন বা ঘটনায় রিঅ্যাক্ট করে। কিন্তু আমরা দেখলাম তো ইনি তো অচেতন। আসলে মমতা ব্যানার্জির বাধা মঞ্চে ইনারা উঠে পড়েছেন, আর পাবলিক পারসেপশন এখন যেটা আছে যে এরাই মমতা ব্যানার্জিকে ডোবাবেন। যেটা তোমাদের পক্ষে বা অভিজ্ঞবাবুর পক্ষে খুব আনন্দের বিষয়, সেটা হচ্ছে উনি পুরো একা দায়িত্ব নিয়েছেন। এটা আনন্দবাজারের চারদিকে হোর্ডিং লাগিয়েছে না, একলাই 59, বাকি সব বালাই 60, কোনো চিন্তার কারণ নেই, 60-এ পৌঁছানোর দায়িত্ব ওরাই নিয়ে নিয়েছে। সুমন, আমি আবার ঘটনার গভীরে যাব। নাগরিক সমাজের দায়িত্ব, কেন মোমবাতি মিছিল বেরোয়নি? আসলে নাগরিক সমাজের মধ্যে এখন মনে হয় যে যারা ধরুন একটা সময় সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় যে নাগরিক সমাজের যে মূল উদ্যোগটা ছিল, যাদের যে সমাজের, সেইখানে এক ধরনের একটা মানে এর মধ্যেই কিন্তু এক ধরনের কি বলবো বিভ্রান্তি চলে এসেছে, একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই যে দেখা যাচ্ছে যে এই যে একজন নাট্যকর্মী যখন আক্রমণ হলো তার ওপর, দেখা গেল দুটো দল হয়ে গেল। তারপরে এর ক্ষেত্রেও এই রেপের ক্ষেত্রে যেভাবে সরকার পক্ষ যেভাবে প্রচার চালালেন এই পার্ক স্ট্রিট ঘটনার ক্ষেত্রে, সেখানে এক ধরনের কিছু মানুষ সঙ্গে সঙ্গে সরে গেলেন যে এটার বিরুদ্ধে যদি কথা বলতে যাই তাহলে সরকারের কুদৃষ্টিতে পড়বো। অথচ সরকার বা তৃণমূলের কোনো দায় ছিল না ঘটনায়, তাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা, ধর্ষণের কাণ্ডে কোনো তৃণমূল কর্মী নেতা নাম জড়ায় ছিল না, কিছুই ছিল না। কিন্তু কেন যে সেটাকে, হ্যাঁ, যে শাসক দলকে ডিফেন্ড করতে গেলে সমস্ত যুক্তিতর্কগুলো সব মাথা থেকে চলে যায়। তাই তো হয়েছিল। আপনারা যদি একটা সময় 80-এর দশকে বাংলা নাটক দেখেন, না আমার আরেকটা জিনিস মনে পড়ছে, তখন কি হয়েছিল, তখন গোটা বাংলা মঞ্চ কে কোনো প্রতিবাদের স্বর বেরোচ্ছে না, কোনো বিতর্ক নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। সেটা তো একটা সময় নাট্যকর্মীরা যে যারা নাটক করেন তার সঙ্গে যে বামপন্থী দলের একটা যোগাযোগ ছিল, সেটা তো বোঝাই যাচ্ছিল। 80-90 দশকের থেকে কোনো বাংলা মঞ্চ থেকে লোক চলে যাচ্ছিল, দর্শক ছিল না। তারপরে নতুন প্রজন্ম আবার এক ধরনের ক্রিটিক্যাল ভঙ্গি নিয়ে আসে, তখন কিন্তু মানুষ আবার আসতে শুরু করে বাংলা নাটকে। আমি বলছি এই যে অংশটা এখনও সেরকম একটা এমন একটা অন্ধকার তৈরি হয়েছে
যেখানে কিন্তু অর্পিতাকে তো অনেক সেন্সিটিভ অবস্থায় দেখেছি সিঙ্গুর নন্দিকা মুভমেন্টের সময়, আর এখন তার এই বক্তৃতা আমার শুনে খুব লজ্জা লাগছিল। আর ওই প্রসঙ্গে আমার যেটা মনে পড়ছে, তাই হয় মানে সরকারের কাজকে ডিফেন্ড করতে গেলে অন্ধভাবে তখন এরকম কথাই বলতে। আর একটা ধর্ষণের ঘটনা আমার মনে আছে, ওই যেভাবে পারসেপশনের পার্থক্য, দুই ধর্ষণের পার্থক্য, ওই সেই এর ঘটনা, ওই যে বিরাটি স্টেশন না কোন স্টেশনে এক মহিলা, না বিরাটি স্টেশনের এক মহিলা মানে বামফ্রন্টের সময় যে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল যে সে এই ছিল কিনা, মানে প্রস্টিটিউট ছিল কি ছিল না। কাটোয়ার ক্ষেত্রে স্বামী সিপিএম করতেন কিনা, তিনি 12 বছর আগে মারাই গেছেন, কোনোদিন সিপিএম করেননি, কংগ্রেস করেছেন। মানে আমি বলছি, অথচ কিভাবে আমি যে কথাটা বললাম না, উনি এই মুহূর্তে পরের যে 1 বছর, প্রায় 1 বছর পার্ক স্ট্রিট ঘটনার পরে অতিক্রান্ত একটা বাড়ি খুঁজতে, চাকরির কথা আমি ধরছি না, একটা বাড়ি খুঁজতে গিয়ে এই নির্যাতিতা মহিলার যে কি অবস্থা হয়েছে, যেটুকু তাকে দেখা গেছে আইডেন্টিফাই করার পরে, এই শহরে, এই সচেতন সংস্কৃতিবান শহরে কেউ তাকে বাড়ি ভাড়া দিতে যায়নি। অথচ সচেতন নাগরিকরা এখন দিল্লির জন্য মোমবাতি বের করছে। আমার মনে আছে যে ক্রুদ্ধ সরকার পক্ষের, কেন ক্রুদ্ধ তিনি আমি আজও জানি, একজন রাজনীতিবিদ বলেছিলেন, ও আচ্ছা এবিপি আনন্দ বা সংবাদ মাধ্যম দেখাচ্ছে, ওদের সবাইকে রেপ কেস দিয়ে দাও, যে ওরা তো বলছে যে মেয়েরা কখনো মিথ্যা কথা বলতে পারবে না, সবাইকে ধরে ধরে একটা রেপ কেস দিয়ে দাও। আমি বলছি যে রেপটা এইভাবে রাজনীতির বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এটা কতটা ট্র্যাজিক সুমন? না ট্র্যাজিক তো বটেই, পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে একটা সময় এই সরকারের পক্ষে যারা কথা বলছেন, যেমন একটা লেখা পড়লাম, সেখানে বলছেন যে আমরা সবাই সমালোচনা করছি, ভালো দিকটা কেউ বলছি না, এরকম একটা বলছে। এটা কিরকম হলো জানেন, যেটা হচ্ছে যে ওই আমরা একটা মঞ্চে বানাতে গেছিলাম, যিনি মঞ্চে বানাচ্ছিলেন সেট, তাকে তিনি দেখতে দেখলেন একদিন, গিয়ে বললাম এ কি মাপঝোপ তো কিছু ঠিক নেই, মাপগুলো সব ভুল হয়েছিল। মাপটা ভুল হয়েছে ঠিক, কিন্তু কাজটা কেমন করেছি দেখুন, মানে ব্যাপারটা সেরকম যুক্তি হয়ে যাচ্ছে যে যে আমার কাজের নিশ্চয়ই, কিন্তু মাপঝোপটা তো ঠিক রাখতে হবে সব কিছুর মধ্যে। একটা যেমন আমি পরিষ্কার বলছি, আগের সরকারের আমলেও আমার একটা রাগ ছিল বা একটা অভিমানও ছিল বলা যেতে পারে, যে আমার যেখানে দক্ষতা সেটা আমার কাজে লাগাতে পারলো না, কারণ আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি। আজকে নাট্য একাডেমি থেকে শুরু করে কোনো কমিটিতে, কোনো নাটক বা চলচ্চিত্রের কমিটিতে আমি নেই, আমাকে ডাকাই হয়নি। অথচ আপনি তো পদত্যাগ করেছিলেন বিগত সরকারে। আমি পদত্যাগ করেছিলাম, ডাকাই হয়নি। মানে আপনাকে ওখানেই রেখে দিতে চাইছি। আমাকে বলছে হ্যাঁ, আমাকে আমার যেটুকু দক্ষতা আছে, জানা আছে থিয়েটার সম্পর্কে, চলচ্চিত্র সম্পর্কে, সেটা ব্যবহার করার কথা ভাবছেন না এরা। তাহলে কি আমি বুঝবো এতে কি আমি সংকেত পাবো যে আমাকে কেন রাখা হলো না? কারণ আমি কিছু প্রশ্ন তুলবো, যে প্রশ্নগুলো রাজনৈতিকভাবে আপনি ব্যবহৃত হবেন না, তাই জন্য নেয়নি। সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। আমার তো ধারণা ছিল ঘোষের মতো কথা বলুন না, কালকেই নিয়ে যাবে। তবে আমি মমতা বিরোধী বলে পরিচিত, আমি অর্পিতাকে হাজার সেলাম জানাই। তিনি অন্তত মমতার গ্রাফটা যেভাবে নামিয়ে দিচ্ছিলেন, 2-4টে এরকম সম্মেলন করলেই হয়ে যাবে এই ধরনের ব্যাপার। মানে একটা লোককে ক্ষতি করতে গেলে সবসময় তাকে ব্লাইন্ড করে দাও, সে যাতে নিজের ছবিটা না দেখতে পারে। বলে যে তোমার মতো সুন্দর আর সুন্দরী হয় না, এবং তা অবধারিত যা হয় শেষ মুহূর্তে সে মুখ থুবড়ে পড়বে। আমি অর্পিতা ঘোষকে মমতা বিরোধী হওয়ার জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। বন্ধু হিসেবে যে শত্রুর কাজ করছেন ভাবা যায় না। এতগুলো প্রশ্ন মমতা ব্যানার্জির বিরুদ্ধে হতো না যদি অর্পিতা ঘোষ এ ধরনের বক্তব্য না রাখতেন। এবং অর্পিতার যেটা অসুবিধা হচ্ছে যে জিনিসটা যুক্তি দিচ্ছেন, সেই যুক্তিটা ধরে রাখতে পারছে না। পরে কিন্তু আবার এই স্টার আনন্দ বলে স্টার আনন্দের কথাতেই কিন্তু ফেরত এলেন যে হ্যাঁ আমি ওটা কন্ডেম করছি, এটাও কন্ডেম করছি। তখন জানতাম না, তাই কন্ডেম করেনি, মুখ্যমন্ত্রী জানতেন না, পরে জেনেছেন কন্ডেম করেছি। সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু একেবারে শুরুতেই করেছেন, ওরাতেই বলে দেওয়া উচিত। পুরো সাক্ষাৎকারটা আমি ওর জায়গায় থাকলে বলতাম যে উনি ভুল বুঝেছিলেন, যেদিন ঠিক বুঝেছেন কন্ডেম করেছেন। এবং আমাদের উচিত, ওনার নয়, আমাদের উচিত, মানে অর্পিতাকে বলা উচিত ছিল আমাদের উচিত মোমবাতি মিছিল ওর জন্য বার করা উচিত ছিল না। ওটা তো ভুল বোঝা। তো যদি তাই হতো তাহলে দময়ন্তী সেনের বদলি কন্ডেম করা পরিষ্কারভাবে কন্ডেম করেছে। পরে যদি ভুল কন্ডেমটাকে কিভাবে নেবেন, কিভাবে দেখবেন তার উপর নির্ভর করে। গতকাল বিভাস চক্রবর্তী বলেছেন সমস্ত রেপেরই আমি বিরোধিতা করি। অবশ্যই কথা অর্পিতা ঘোষ বলেছেন, অর্পিতা বলতে পারলো না। অর্পিতা ঘোষ কালকে পরবর্তীকালে ফোনে ধরা হয়েছিল আপনাদের চ্যানেল থেকে, তখন কিন্তু এই কথা পরিষ্কারভাবে বলেছেন যে আমি সমস্ত রেপেরই বিরোধিতা করি। আর পরের কথাগুলো যদি সাজা বললেন যে তার আজকে বাড়ি পাওয়ার সমস্যা হচ্ছে, পারসেপশনের প্রবলেম তো আছে আমাদের সমাজে। আমাদের সমাজ না প্রগ্রেসিভ না প্রিমিটিভ,
আমরা একটা মাঝামাঝি রয়ে গেছি এবং সমাজ বলে মেয়েদের বিশেষত তাদের সমস্যা সবথেকে বেশি, যে তাদেরকে কিভাবে আমরা দেখতে পাবো। আমি তোমায় বলি, শোনো, পারসেপশনের কনসেপ্ট কিন্তু ঘটনা ঘটে গেলে তাকে ক্রুসিফাই করা সেটা হয়তো না হতে পারে, কিন্তু প্রত্যেকটা এই কথা ওনার একেবারেই ভাবা উচিত নয় যে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে অর্পিতা ঘোষ কেউ তার পাশে নেই, সবাই তার পাশে আছে, না দেখে প্রত্যেকেই তার পাশে আছে। দেখুন ওই ব্যাপারটাকে ওই নির্দিষ্ট বাক্যবন্ধ নিয়ে সমালোচনাও তো প্রচুর হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে ফেলে দেওয়ার মতো নয় সুমন বাবু, যে মুখ্যমন্ত্রী যখন বক্তব্যটা রেখেছিলেন তখন একটা কিন্তু সমস্যা হয়েছিল। এটা কি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করলেন? না, আমি সাপোর্ট করা যখন ওই তিনজনের নাম করা হয়েছিল, পরবর্তী যাদের কালে যাদের দেখা গেল যে ওই নামে তারা নয়, ভুল নাম দিয়েছিল। না, এটা কি মুখ্যমন্ত্রীর হাত শক্ত করলেন? কিন্তু আমি ঘটনাটা আরেকবার রিক্যাপ করাই, সেটা হচ্ছে যে তারা যে পরিচয় দিয়েছিল সেই পরিচয়, হ্যাঁ আইডেন্টিফিকেশনের একটা প্রবলেম কিন্তু প্রাথমিক পর্যায়ে ছিল এবং এই খবরে তখন প্রচারিত হয়েছিল যে এটা হয়তো এই আইডেন্টিফিকেশন গুলো হয়তো সঠিক নয়, তথ্যটা সঠিক সঙ্গে সঙ্গে আমরা মুখ্যমন্ত্রী যদি তখন রিঅ্যাক্ট করে, আপনারা মনে আছে কিনা জানি না, আমি প্রাইমারি এভিডেন্স থেকে স্কাইপে ওই ছেলেটির সঙ্গে যে আমি বলছি এই কথা ইস্যু কেন ভুলিয়ে দেওয়া হচ্ছে, সমাজের বিভিন্ন স্তরে কথা বলে আমার কিন্তু এই কথাও মুখ্যমন্ত্রী শোনো যে কথা অর্পিতা যাই বলুন, অর্পিতাকে কিন্তু পরিষ্কার করে কাল বলা উচিত ছিল, সেই ধারণাও কিন্তু অনেক মানুষ কি বলছেন, বহু মানুষ তো এরকম ধারণা পোষণ করেন যে মেয়েদের স্বামী মৃত্যুর সঙ্গে সহমরণে যাওয়া উচিত। না না, সেটা তো আমি বলছি সমাজ এবং সমাজকর্তা, রাজনৈতিক কর্তা সেইটা কনসেপশনের প্রবলেম আছে, আমাদের শিক্ষার প্রবলেম আছে, আমাদের মরালিটির প্রবলেম আছে। আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করছি, এতে তোমার সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি মনে করেন যে ওনার অন্যায় ছিল, সংখ্যালঘিষ্ঠের ব্যাপার না না, আপনি বললেন যে অর্পিতার কথার মিল আছে। না না, মিল থাকতেই পারে, এটা হচ্ছে যে মিল থাকলে কোনো অসুবিধা নেই। আমি তো বলছি উনি যে পুরো ডেটা বলেছেন তার মধ্যে কয়েকটা জায়গায় আছে। আজকে যে কথাটা অর্পিতা ঘোষ মহাশয় বললেন, তাতে কি মমতা ব্যানার্জির হাত শক্ত হলো না দুর্বল হলো? মমতা ব্যানার্জির হাত শক্ত হলো, সেটা অরুণাভ ঘোষ ঠিক করবে না, সুমন বন্দ্যোপাধ্যায় ঠিক করবে না, সেটা মুখ্যমন্ত্রী ভোটাররা ঠিক করবে, রাজ্যের মানুষ ঠিক করবে না। এটা আরো দুর্ভাগ্যের যে এই ঘটনার সঙ্গে রাজনীতি এবং ভোটাররা যুক্ত। অবশ্যই এটা দুঃখের, খুব দুঃখের কথা, কিন্তু এই ঘটনা আগেও ছিল, সংস্কৃতি কর্মীদের ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের মতো, বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের মতো লোক যেদিন বললেন যে আমরা 235-30, সেদিন উনি বোঝেননি কি মানে ক্ষতিটা উনি নিজের করেছিলেন। আজকে বুঝবে না, ক্যান্সার আজকে ধরেছে, আজকে বুঝবে না, এটা পরে গিয়ে বুঝবে। এবং ক্যান্সারের ইনজেকশনটা দিচ্ছে এইসব লোকগুলো, যারা মুখ্যমন্ত্রী। ধরো আমার ধরো আমি একজন ছাড়া বাকি সবাইকে গ্রেফতার করা হয়েছে, নিশ্চয়ই চার্জশিট দ্রুত দেওয়া উচিত। এসইউসির ভদ্রলোক তো বলেন ইমার্জেন্সি কি খারাপ হয়েছিল না ভালো হয়েছিল। আমি তো কংগ্রেস খারাপ হয়েছে, তাতে কংগ্রেসের কোনো ইমেজ খারাপ হবে না, ভুলটার স্বীকার করে নেব। ও তো আমি মুখ্যমন্ত্রীকে তো কেউ বলেনি, ওকে প্রশ্ন করেছে যে সিম্পল, সেখানে স্টার আনন্দ এলো কি করে, সেটা সংবাদ মাধ্যমে এলো কি করে, আমি সেই কথাটা আইডেন্টিফাই করতে পারলো কি পারলো না, পারলো কি পারলো না নয়, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, তার ফলে মুখ্যমন্ত্রী সেই প্রাইমারি এভিডেন্স থেকে একটা লজিকটা ওইটাকে এই কথাটা উনি বলার চেষ্টা করেছেন, ওই কথাটা বলার চেষ্টা করেছে, এটা প্রাইমারি একটা এভিডেন্স থেকে ওই কথাটা এসেছে। ভাই একজন মহিলা যখন বলছেন তিনি ধর্ষিতা, সেইটা প্রায়োরিটি পাবে নাকি কে ধর্ষণ করেছে আইডেন্টিফাই করতে পারছে না, তার প্রায়োরিটি ওইটাই করে, মহিলা বিবৃতিটাই আমাদের রাজ্যে। কিন্তু আইডেন্টিফিকেশনে একটা প্রাইমারি প্রবলেম হয়েছে। মহিলা হিসাবে একজন মহিলা যখন এইটা স্টেটমেন্ট করছেন নিজের মুখে, এটা বুঝতে হবে তিনি একটা প্রাইমারি এভিডেন্স থেকে বলেছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ পার্ক স্ট্রিটের নির্যাতিতা তরুণীকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এই অনুষ্ঠানে আমরা শেষ করব, কিন্তু বোধহয় যেভাবে পাশে থাকার কথা সুমন বলছিলেন সেটা সঙ্গে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা মিলছে না। একটা বাড়ি খুঁজে পাওয়ার জন্য গত কয়েক মাস ওনাকে কত ঘাম ঝরাতে হয়েছে সেটা বোধহয় আমরা জানি। ইতিমধ্যেই এর আগেও নানা অনুষ্ঠানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখনও ওনার মামলায় চার্জ গঠন করা হয়নি, ট্রায়াল শুরু হয়নি এবং প্রধান অভিযুক্ত তাকেও এখনও ধরা যায়নি। সুতরাং পাশে প্রশাসন কতটা আছে জানি না, কিন্তু মানসিকভাবে বোধহয় সচেতন মানুষ সবাই থাকার চেষ্টা করবে। এবং যেমনভাবে আমরা সবাই এই মুহূর্তে প্রার্থনা করতে পারি দিল্লির অসহায় বেডে যে মেয়েটি মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করছে তার সুস্থ হয়ে ওঠার, এই প্রার্থনা নিয়ে আজকে প্রতিপক্ষ অনুষ্ঠান এখানে শেষ করব।